তফসিল ঘোষণা পরও শুধু নির্বাচনকালীন হতে পারছে না ইউনূস সরকার। রাষ্ট্র সংস্কার ও বিচার ছাড়াও ভূরাজনীতির দিকেও আলাদা চোখ রাখা হচ্ছে তাদের। ঘরের ভেতরেও নানা সমস্যার সংকটের আপাত বা দীর্ঘস্থায়ী সমাধানও তাদের ভাবতে হচ্ছে। তবে ক্ষমতা যে হাতের মুঠো থেকে দিনে দিনে অন্য জায়গায় চলে যাচ্ছে, আলগা হচ্ছে, তার আলামতও দেখা যাচ্ছে। জনাব নাহিদ ইসলাম সরকারের উপদেষ্টা ছিলেন, ছেড়ে দিয়ে এটা করেছেন। পরামর্শক হিসাবে তিনি বছরে 16 লাখ টাকা আয় করছেন। এই ব্যাপারটিও আসলে ঠিক মানে আমরা বিশ্বাস করতে পারবো কিনা। এই ক্ষেত্রে বড় দলগুলো যদি দায়িত্বশীলতার পরিচয় না দেয়, তাহলে এই নির্বাচনের মাঠে আরও ক্ষয়ক্ষতি হবে বলে আশঙ্কা করছেন কেউ কেউ। এইসব দিক থেকে এসে আমাদের মনে প্রশ্ন থেকেই যাচ্ছে যে নির্বাচিত সরকার রাষ্ট্র সংস্কারে কতটা মনোযোগ দেবে। আজ আমাদের সাথে রয়েছেন কুমিল্লা 7 আসনে বিএনপির মনোনীত প্রার্থী, সম্প্রতি যিনি এলডিপি ছেড়ে তার পুরনো দল বিএনপিতে ফিরেছেন, সাবেক প্রতিমন্ত্রী ডক্টর রেদন আহমেদ। ডক্টর রেদন আহমেদ, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনাকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা, আপনি এই সময় আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমাদের সাথে আরও থাকছেন সিরাজগঞ্জ 6 আসনে এনসিপির মনোনীত প্রার্থী এবং দলটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব জনাব এস এম সাইফ মুস্তাফিজ। আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনার এই ব্যস্ত সময় আমাদেরকে সময় দিয়েছেন, সেই জন্য আমাদের শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানবেন। আমি ডক্টর রেদন আহমেদ আপনার কাছেই যেতে চাই যে ডক্টর রেদন আহমেদ, 2006 সালে আপনারা বিএনপি ছেড়েছিলেন এক ধরনের, আপনি তার অন্যতম নেতৃত্বে ছিলেন, সেটা বিকল্প ধারার একটা চিন্তাভাবনা থেকেই হোক বা একটা আলাদা রাজনৈতিক দল বা প্ল্যাটফর্ম করার জন্যই হোক, আপনারা দলটি ছেড়েছেন একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা ভেবে। আজকে 20 বছর পর, প্রায় 20 বছর পর আপনি আবার বিএনপিতে ফিরে আসলেন। এমনকি আপনার যে রানিং মেট ছিলেন ডক্টর ওলি আহমেদ, তিনি আবার চলে গেলেন জামাত সমর্থিত দলটিতে। এই যে আপনাদের দলটি থেকে আপনার চলে আসাটা, আমি ডক্টর ওলি আহমেদের কথা বাদ দেই, এইটা কি শুধুমাত্র একটা এমপি পদ বা আমি জানি না প্রমিসড একটা মন্ত্রীর পদ সেটা পাওয়ার জন্যই? কারণ আমি তো কোনো নতুন রাজনৈতিক চিন্তা বা বন্দোবস্তের মধ্যে দেখতে পাচ্ছি না। মানে এটা কেন আসলে? ডক্টর আজকের এই আলোচনায় আপনাকে এবং আপনার মাধ্যমে দর্শক শ্রোতা বিন্দুকে সালাম জানাই, ধন্যবাদ জানাই। আপনার নিশ্চয়ই খেয়াল আছে 2006 সনের 26 অক্টোবরে মরহুম জনাব বদরুদ্দোজা চৌধুরী, কর্নেল ওলি আহমেদ, সাবেক স্পিকার রাজ্জাক আলী সহ আমরা অনেক এমপি এবং মন্ত্রীরা সেই দিন লিবারেল ডেমোক্রেটিক পার্টি গঠন করেছিলাম। কি কারণে করেছি, কি অবস্থাতে, কিসের পরিপ্রেক্ষিতে করেছি, সেই বিষয়ে ইতিপূর্বে অনেকেই এই ব্যাপারে তাদের ধারাবাহিক উত্তর দিয়েছেন। তো আমি আপনাকে একটা এমপি হওয়ার জন্য বা আপনার মন্ত্রী হওয়ার জন্য আমি লিবারেল ডেমোক্রেটিক পার্টি ছাড়ি নাই। কর্নেল ওলি আহমেদ এবং আমি দুইজন একসাথেই জেট ফোর্সে যুদ্ধ করেছি এবং আমি কর্নেল ওলি আহমেদের কোম্পানিতে আমি প্ল্যাটুন কমান্ডার ছিলাম, স্টুডেন্ট প্ল্যাটুন কমান্ডার ছিলাম যুদ্ধকালীন সময়ে। তো এই সম্পর্কে আপনার তিনিও বহুবার বলেছেন, আমাকে উনি অনেক স্নেহ করতেন। তখন আমি ছাত্র ছিলাম, ছাত্র প্ল্যাটুনকে নেতৃত্ব দিয়েছি। তো অনেকগুলো বিষয় যখন আমরা খোলামেলা আলোচনা করি, কারণ আমার বয়স এখন 74, আমি 1979-এ বাংলাদেশের কনিষ্ঠতম সংসদ সদস্যের মধ্যে একজন ছিলাম। তো দল গঠন করেছি, দল গঠন করতে গিয়েও অনেক কাঠখড়ি পোড়াতে হয়েছে। তো আপনার কতগুলো বিষয় আমাকে কর্নেল ওলি সাহেব প্রেসিডিয়াম বৈঠকে বসে দায়িত্ব দিয়েছিলেন, এই দায়িত্বগুলো আমি যথাযথভাবে পালন করতে চেষ্টা করেছি। এবং যেহেতু আমরা 2012 সন থেকে বিএনপি জোটের সাথে ছিলাম এবং 2018-তে জোট আমাদেরকে 5টি জায়গাতে নির্বাচন করার জন্য, সংসদ সদস্য প্রতিদ্বন্দ্বিতা করার জন্য দিয়েছিলেন। তো আমরা 5 জনই সেই সময় আপনার 2018 নির্বাচনের খবর তো আপনি জানেন, দিনের ভোট রাতে হয়েছে। সেই সময় আমরা নির্বাচনে প্রতিযোগিতা এবং প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মাঠে ছিলাম। তারপরে আপনার একটা পর্যায়ে এসে যখন ফ্রন্ট ভেঙে দেওয়া হলো, যুগপৎ আন্দোলনেও আমরা বিএনপির সাথে ছিলাম। তো ইতিমধ্যে জনাব তারেক রহমান সাহেব একটা ঘোষণা দিলেন যে যুগপৎ আন্দোলন
বা আন্দোলনে যারা শরিক ছিল, স্বৈরাচার বিরোধী আন্দোলনে শরিকদের মধ্য থেকে তিনি একটা জাতীয় সরকার গঠন করবেন এবং এর আলোকেই সবার সাথে আলাপ আলোচনা করে যারা তাদের সাথে সম্পৃক্ত ছিল তাদের মধ্য থেকে যারা যোগ্য প্রার্থী নির্বাচনে বিজয়ী হতে পারবে এমন সব ব্যক্তিবর্গকে তারেক রহমান সাহেব মনোনয়ন দেওয়ার জন্য নীতিগতভাবে সিদ্ধান্ত নেন। তারপরে আমিও দুই এক দফা তারেক রহমান সাহেবের সাথে আলোচনা করেছি। আলোচনায় ওনার এক প্রশ্নের জবাবে আমি বলেছিলাম যে আমরা যেহেতু আপনাদের সাথে জোটে ছিলাম, এখন যুগপৎ আন্দোলনে আছি, তো আপনাদের তো সারা বাংলাদেশে সকল নির্বাচনী এলাকাতেই সংসদ সদস্য প্রতিদ্বন্দ্বিতা করার মতো অনেক প্রার্থী আছে, তো আমাদের দল যেই পর্যায়ে আছে সেখানে আপনাদের যদি ইকুয়ালি মনে করেন যে ইকুয়ালি কম্পিটেন্ট, তাইলে অবশ্যই আমরা যারা আপনার সাথে আছি আমাদের প্রার্থীদের কি বিবেচনা করবেন। তো এই বিএনপির দৃষ্টিতে আমরা মাত্র দুইজন, কর্নেল অলি আহমেদের সিট এবং আমার সিট, এই দুইটি জায়গাতেই আমরা প্রতিদ্বন্দ্বিতা করে তাদের দৃষ্টিকোণ থেকে নির্বাচিত হওয়ার অবস্থা এই বলে তারা আমাদেরকে আলাপ আলোচনার ভিত্তিতে বললেন যে আপনাদেরকে দুইটা সিট ছেড়ে দেওয়া হবে। তো আমি এই বিষয়টি কর্নেল অলি আহমেদ সাহেবের সাথে আলোচনা করেছি। আলোচনা করার পর যে তিনি বললেন যে না, আমরা কেন দুইটা সিট নিয়ে তাদের সাথে অ্যালায়েন্স করব। তো আমি বললাম যে দেখেন, আমার যারা কলিগ আছে, আমাদের অনুরোধ ছিল দলটা গঠনের জন্য যারা সম্ভাব্য প্রার্থী তারা অবশ্যই তাদের কনস্টিটিউয়েন্সিতে যাবে, আমাদের দলের প্রতিনিধি হিসাবে সেই জায়গায় কমিটিগুলো গঠন করবে, নির্বাচনের জন্য প্রস্তুতি নেবে। জনাব রেদওয়ান আহমেদ, একটু সংক্ষেপে যদি বলতেন, মানে আপনার কথায় কিন্তু মনেই হইতেছে যে আপনি যেহেতু আমি এমপি হওয়ার জন্যই আসলে বিএনপিতে যোগ দিলেন, মানে এটা মনেই হচ্ছে। আসলে আমি অনেক চেষ্টা করতেছিলাম অন্য কিছু না অন্য কিছু বুঝতে, কিন্তু এটাই বুঝলাম না। এমপি হওয়ার জন্য না। আপনি আমার ইতিহাস জানেন, 1991-এ আমরা তিনজন জাতীয় সংসদের স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচিত হয়েছিলাম। আমি মেজর হাফিজ এবং নুরুল ইসলাম মনি। তো আমার কনস্টিটিউয়েন্সিতে এমপি হওয়ার জন্য আমাকে আবার বিএনপিতে যোগদান করতে হবে এমনটা ছিল না। তাহলে আপনি কারণটা বলেন। কারণটা হলো কর্নেল অলি এবং আমি দুইজনই আমরা মুক্তিযোদ্ধা। ওই সময় 2006 সনে দল গঠনের পেছনে একটা বড় কারণ ছিল যে বিএনপি জামাত ইসলামের সাথে ফ্রন্ট করে 2001-এ নির্বাচন করেছিলেন। এটা আপনারা 5 বছর পরে বুঝছেন গিয়া? এটা আপনারা 5 বছর পরে? 5 বছর না, 5 বছর পরে বুঝছি। ওটা তো আর ম্যাডাম খালেদা জিয়া বা দলের উঁচু পর্যায়ের সিদ্ধান্ত নিয়ে তারা যে সিদ্ধান্ত নেন তার বাইরে তো আর আমার কোনো কিছু বলার থাকে না। তারপর বিএনপি যে ক্ষমতা থেকে বাইরে হয়েছে, তারপরে আপনারা চিন্তা করলেন যে তাহলে আপনারা নতুন দল করবেন, মানে দুঃসময় আপনারা বিএনপিকে ছেড়ে দিলেন, এখন আবার সুসময় আসছে আবার না, দুঃসময় বিএনপিকে ছাড়ি নাই। বিএনপি যখন ক্ষমতায় ছিল 26শে অক্টোবরে, তখনই আমরা দল গঠন করি। তখন তো আপনি জনাব রেদওয়ান আহমেদ একটি কথা কিন্তু আপনি ঠিক বলছেন যে আপনি শুধু একটা ইয়াংয়েস্ট মুক্তিযোদ্ধা না, ইয়াংয়েস্ট সংসদ সদস্য, আপনি কিন্তু খুব কিন পলিটিক্যাল অবজারভার। আপনি কিন্তু সেই সময় বুঝতে পারতেছিলেন যে একটা 111 আসতেছে, কারণ ততক্ষণে খালেদা জিয়ার সরকার আসলে জনাব ইয়াজউদ্দিন আহমেদকে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা প্লাস প্রেসিডেন্ট 2 পদ দিয়ে রাখছে। 111-এর প্রতিধ্বনি শোনা যাচ্ছে এবং সেটা ছিল একটা অ্যাবসলিউট দুঃসময় বিএনপির জন্য। এবং সেই সময় শেখ রাজ্জাক আলী, মরহুম বদরুদ্দোজা চৌধুরী, শেখ রাজ্জাক আলী ও মরহুম আপনার কর্নেল অলি আহমেদ, আপনারা দল ছেড়ে দিয়ে বিএনপিকে যথেষ্ট ভালনারেবল করে তুলছিলেন কিন্তু। এবং যে অভিযোগগুলি আপনারা বিএনপির বিরুদ্ধে আনছিলেন সেই অভিযোগগুলি কিন্তু এখনো এক্সিস্ট করে। এই অভিযোগগুলি কি দূর করার সময় পাইছে বিএনপি যে আপনি বিএনপিতে আবার যাবেন? না, ইতিমধ্যে অনেকগুলো সুদূর প্রসারী পরিকল্পনা তারেক রহমান সাহেব গ্রহণ করেছেন। যেমন 31 দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে তিনি জাতির কাছে প্রতিশ্রুতি দিয়েছেন যে রাষ্ট্র সংস্কারে এই 31 দফা তিনি সরকারে গেলে বাস্তবায়ন করবেন। এবং ওই সময় আপনি যে 111-এর কথা বললেন, এই 111 কিন্তু আমাকেও ছাড়ে নাই। আমিও 19 মাস হাজতে ছিলাম বিনা কারণে। না, সেটাও সম্পদের হিসাব, সেটাও আমরা খেয়াল করছি। সেটাও আমরা খেয়াল করছি। কিন্তু জনাব রেদওয়ান আহমেদ, আমি আপনার কাছে আবার আসবো, আবার এসে আপনাকে একটু এটা আপনার কাছে জানতেই চাইবো যে
বিএনপিতে আপনি বিএনপি ত্যাগ করে আপনারা এলডিপি করছিলেন, সেই সময় আপনারা আমাদেরকে বলছিলেন যে আপনারা একটা বিকল্প রাজনৈতিক ধারা প্রতিষ্ঠিত করতে চান। সেইটার বিকল্প ধারা নামটি মানে আরেকটি পার্টি হয়ে গেল, আলাদা হয়ে গেল, আপনারা একটা এলডিপি করলেন। সেই সময় আপনাদের একটা বিকল্প, যেটাকে আজকের যুগে আমরা একটা, আমাদের তরুণ বন্ধুরা এটার একটা নতুন বন্দোবস্ত নাম দিছে। আপনারা কি এমন পরিবর্তন বিএনপিতে দেখলেন যে আপনাদের এখন আবার বিএনপিতে ফিরে যেতে হলো? বা আপনি যে বলতেছিলেন বিএনপির সাথে আপনারা জোটে সবসময় ছিলেন, 2012-তে কি পরিবর্তন বিএনপি আপনাদের প্রতিশ্রুতি করছিল, বা 2026-এ এসে কি পরিবর্তনের ফলে আপনি আজকে ধানের শীষ নিয়ে আবার নির্বাচন করতে যাচ্ছেন, সেটা আমাদেরকে একটু যদি আবার একটু পরিষ্কার করেন। আমরা একটু জনাব সাইফ মুস্তাফিজের কাছে একটু যাই। জনাব সাইফ মুস্তাফিজ, আমি আপনার কাছে এই ব্যাপারটা একটু জানতে চাই যে জামাতে ইসলামী যে আপনাদের সহ আপনারা যে রাজনৈতিক জোটটা বা নির্বাচনী জোটটা যেটা করছেন, সেইটাতে যদি আপনারা সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা পান, তাহলে সেইটাতে কে এই সরকারকে নেতৃত্ব দিবে? বা যদি আপনারা বিরোধী দল হওয়ার মতো একটা বড় নিশ্চয়ই এরকম তো আপনাদের আছেই যে আপনারা আসলে হয়তো বিরোধী দল হবেন, সেই ক্ষেত্রে কে এই জোটটাকে নেতৃত্ব সংসদে দিবেন, সেইটার ব্যাপারে কি আপনাদের আলোচনা হয়েছে? ধন্যবাদ খালেদ ভাই, আমার বিজ্ঞ সমালোচক এবং যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। দেখেন, আমাদের যেই জোটের মানে আসনগুলো নিয়ে আলাপ আলোচনা চলছে এবং সম্ভাব্য প্রধানমন্ত্রী বা বিরোধী দলীয় নেতা যদি হয় সেটা কে হতে পারে, সেটা নিয়ে এখনো আসলে আলাপ আলোচনা চলছে। আসলে কার কতটুকু মেরিট আছে অথবা কে কতটুকু আসলে যোগ্যতা সম্পন্ন নেতৃত্ব দানের ক্ষেত্রে, সেই জায়গা থেকে আসলে 11 দলের মধ্যে এখন আলোচনা চলছে। তো এখন আসলে ফাইনালি সেই ডিসিশনে আমাদের জোট থেকে আসা হয়নি এখন। এইটা যে আপনি যে যোগ্যতার কথা বলতেছিলেন, এটার কোনো পেরিমিটার নির্ধারণ করা হয়েছে? যেমন ধরেন আপনারা 47টা আসনে প্রার্থী দিয়েছেন, আমরা মানে পত্রপত্রিকায় পড়ছি, আপনাদের নেতৃবৃন্দের মুখেও শুনছি যে 30-35টা আসনের ব্যাপারে জামাত ইসলামের সঙ্গে আপনাদের সমঝোতা রয়েছে। অনেক বড় নেতা জামাত ইসলামী ছাড়াও এখানে আমরা অনেক বড় বড় নেতৃবৃন্দের আপনাদের জোটে দেখতে পাচ্ছি। কর্নেল অলি আহমেদ আছেন, আরও 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 অনেকেই আছেন, আসম আব্দুর রবের স্ত্রী আছেন এখানে। তো আমরা চরমনাইয়ের, তো সেক্ষেত্রে মানে এই পেরিমিটারটা কি হবে, যে আপনারা কে এই জোটটাকে নেতৃত্ব দেবেন, সেটার যোগ্যতাটার পেরিমিটারটা আসলে কি হবে? হ্যাঁ, সেটার আলাদা এরকম করে কোনো পেরিমিটার নেই যে আসলে আলাদা কোনো কোয়ালিফিকেশন। ব্যাপারটা হচ্ছে যে দীর্ঘ লাস্ট 17 বছর ধরে যারা রাজপথের আন্দোলন করে আসছে এবং এই জুলাই গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে এবং সামনের বাংলাদেশপন্থী যারা রাজনীতি আমরা করতে চাচ্ছি অথবা সংস্কারের প্রশ্নে আমরা সেই জায়গা থেকেই তো মূলত এই জোটটা করা। এবং সেই জায়গা থেকে যে দলের প্রধানরা যারা আছেন তাদের সমন্বয়ে আসলে সেই সিদ্ধান্তটি আমরা নিব। এটার জন্য আলাদা কোনো ক্রাইটেরিয়া সেট করা হয়নি যে আসলে এই অমুক দল 40টার উপরে যদি সিট পায় তাহলে সেই দল থেকে প্রধানমন্ত্রী হবেন বা বিরোধী দলের নেতা হবেন। এরকম কোনো ক্রাইটেরিয়া এখনো আমাদের মধ্যে এরকম কোনো সেট করা হয়নি। আচ্ছা, আমি এটাকে একটু অন্যভাবে প্রশ্ন করি যে আপনারা এটাকে আদর্শিক জোট নয় নির্বাচনী সমঝোতা বলছেন, যেটা আদর্শিক, কিন্তু আদর্শিক জোট বা আদর্শিক জোট না করে, মানে আদর্শের মিল না থাকে কি নির্বাচনী সমঝোতা আসলে করা সম্ভব? মানে আপনার সাথে যার আদর্শের মিল নাই তার সাথে কি আপনি আসলে নির্বাচনী সমঝোতা কখনো করবেন? নির্বাচনী সমঝোতা কি আসলে আদর্শ থেকে নিচে নাকি আদর্শ থেকে উপরে? এই প্রশ্নটার যদি আপনি একটু অ্যাড্রেস করেন, এইটার আবার আরেকটা লেজও আছে, আপনি যদি এটা একটু বলেন আর কি, যে মানে আদর্শের মিল নাই, মানে আপনারা আদর্শের মিল নাই, ধরেন আমরা এরকম একটা অবস্থার কথা কল্পনা করি যে আমরা আদর্শের মিল নাই কিন্তু আমরা একসঙ্গে নির্বাচন করব, এটা কি আসলে সম্ভব কিনা? এটা সম্ভব। মানে প্রিভিয়াস যদি আমি হিস্ট্রি দেখি, সেখানে আসলে আওয়ামী লীগের সাথে আমরা জামাতের জোট দেখতে পেয়েছি, আবার বিএনপির সাথে আওয়ামী লীগের সাথে জামাতের জোট দেখতে পান নাই। আসলে আওয়ামী লীগ জামাতের সাথে কখনো জোট করে নাই। মানে তারা একসাথে তো ইলেকশনের জায়গা বা তারা যুগপৎ আন্দোলন সেই 90-এর সময় থেকে শুরু করে, অথবা আমি যদি বিএনপির উদাহরণটাই দিই, বিএনপির তো আসলে 4 দলীয় জোটে আসলে একসাথে তারা ক্ষমতায় এসছে। তো সেই জায়গা থেকে তো তাদের যে আদর্শিক জায়গা সেটা তো কেউ কারোটা সাবস্ক্রাইব করেনি। মানে জামাতের আদর্শটা তো বিএনপি সাবস্ক্রাইব করেনি, আবার বিএনপির আদর্শ তো জামাত সাবস্ক্রাইব করেনি দেখেই আসলে এখন 17 বছর পর এসেও তারা দুই মেরুতে দাঁড়িয়ে রাজনীতি করছেন এবং তাদের নিজস্ব আইডিওলজি দিয়ে তারা রাজনীতিটা করার চেষ্টা করছেন।
তার মানে সেই জায়গা থেকে নির্বাচনী জোট হতেই পারে। জনাব মুস্তাফিজ, আপনি বলতে চাচ্ছেন যে আদর্শের মিল না থাকলেও নির্বাচনী সমঝোতা করা সম্ভব, জোট করা সম্ভব। জি সম্ভব, জি সম্ভব। তো সেক্ষেত্রে আমাদের প্রশ্ন হচ্ছে, আপনারা যদি কোনো একটা নির্বাচনী ইশতেহার প্রকাশ করেন বা প্রচার করেন, সেই ক্ষেত্রে আপনারা কি জোটগতভাবে অভিন্ন ইশতেহার জানাবেন, নাকি নির্বাচনে আপনাদের জোট জয়ী হলে কোন আদর্শে, মানে যেহেতু আপনাদের মধ্যে আদর্শিক জোট নাই, কোন ইশতেহারে আসলে বাংলাদেশের মানুষ পরিচালিত হবে সেটি কি ঠিক আছে, যেহেতু এটা আপনাদের আদর্শিক জোট না? কারণ কতগুলো বিষয় আমরা ধরে রাখছি যে আপনারা খুবই বিপরীতমূলক অবস্থানে আছেন, ধরি যদি আমরা, তো সেইটা কি জনগণ এটা কিভাবে মানে এটা বুঝবে যে আপনারা আসলে কিভাবে সরকার পরিচালনা করবেন বা কিভাবে সংসদে প্রতিনিধিত্ব করবেন? এনসিপির জায়গা থেকে আমরা আমাদের নিজস্ব ইশতেহার তৈরি করছি। আমরা চেষ্টা করছি যে আসলে মানে প্রবলেম সলিউশন বেসড যেই রাজনীতিটা আছে, শুধু শুধু অনেক বড় বড় কথা বললাম, সেই জায়গা থেকে আমরা একটা ইশতেহার তৈরি করার চেষ্টা করছি যেটা আসলে বাস্তবমুখী, এবং সেই জায়গা থেকে আমরা অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আমাদের সাথে যুক্ত আছে, সেটা আমরা আসলে পুরো বাংলাদেশ পরিচালনার ক্ষেত্রেই একটা একতা ভিত্তিক যদি একটা ইশতেহার তৈরি করা যায়, সেটা নিয়ে একটা আলাপ আলোচনা চলছে। এটা নিয়ে এখনো কোনো ফাইনাল সিদ্ধান্ত আসেনি। আমরা মানে ওই দিন 2-3 ডেজের মধ্যে এটা আসলে আপনাদেরকে জানাতে পারবো। জনাব মুস্তাফিজ, আমি আপনাকে খেয়াল করি যে আপনি অনেক বিষয়ে আসলে আপনার ধারণা খুবই স্বচ্ছ এবং পরিষ্কার। আপনি যদি আমাদের একটু সাহায্য করতেন বুঝতে, যে আমি একটু বুঝতে চেষ্টা করতেছি, ধরেন যৌথ ইশতেহার যদি আপনারা না দেন, আপনাদের ইশতেহারগুলি যদি আলাদা আলাদা থাকে, তাইলে আমরা এই জোটের মাধ্যমে সরকার পরিচালনাটা কিভাবে হইতে দেখবো বা সংসদের প্রতিনিধিত্বটা আমরা কিভাবে দেখবো? তাহলে এটা তো মানে দেখেন, আমি যেটা বুঝি যে আসলে আমাদের আইডিওলজিক্যাল জায়গা থেকে এখানে সবাই সবার জায়গা থেকে ছাড় দিবে। মানে এখানে জোটটা যেহেতু হয়েছে, সেখানে সরকার গঠন বা আসলে একতাবদ্ধভাবে যেহেতু আমরা ইলেকশনটা করছি, সেক্ষেত্রে অনেক বিষয় আছে যেটা ধরেন যে জামাত হয়তো বা সাবস্ক্রাইব করে না, সেটা আসলে জোটের জায়গা থেকে তারা আসলে সরে আসবে। তো সেটা আমরা সেই কনফিডেন্সের জায়গা থেকেই আসলে আমরা এই জোটটাতে অংশগ্রহণ করেছি, এবং আমরা মনে করি যে বাংলাদেশ প্রশ্নে এরকম অনেক বিষয় হয়তো বা যে 11টি দল আছে, তারা তাদের আদর্শিক জায়গা থেকে কিছু কিছু জায়গা থেকে ছাড় দিবে, এবং মূলত এটা প্রো বাংলাদেশি বা বাংলাদেশ পন্থী যেই রাজনীতির মেরুকরণটা সামনের দিকে যাবে, সেটার জন্য আসলে ভালো কিছুই হবে। ওকে, আমরাও এটা আশাই করব। তো সবাই যদি ছাড় দেয়, তাহলে একটা যৌথ ইশতেহারের দিকে আমরা যাচ্ছি, এবং সেই নির্বাচনী সমঝোতা আসলে আদর্শিক জোটে হতে যাচ্ছে, তাই তো? না, আদর্শিক জোটে হতে যাচ্ছে না। এটা সমঝোতাটা হচ্ছে সবার একটা মূল্যবোধের ভিত্তিতে। এখানে ওইভাবে বলার উপায় নেই যে মানে একদম সবাই ছাড় দিতে হলে তো আপনার আদর্শকে কি আপনি ছাড়বেন, নাকি আদর্শের কিছু জায়গায় ছাড় দিয়ে ওদের আদর্শের সাথে মিলবেন? আদর্শিক জোটই তো হবে তাহলে। হ্যাঁ, মানে এটা আমার বা অন্যান্য যেসব রাজনৈতিক দলগুলো আছে, প্রত্যেকের জায়গা থেকে মূলত বাংলাদেশের আদর্শের ভিত্তিতে আসলে আমরা জোটের জায়গাটা বা ছাড় দেওয়ার জায়গাটা, নিরীক্ষার জায়গাটা দেখবো। ওকে, ফেয়ার এনাফ। আমি একটু জনাব রেদওয়ান আহমেদ আপনার কাছে একটু যেতে চাই। ডক্টর রেদওয়ান আহমেদ, একটু দর্শকদের বলি যে ডক্টর রেদওয়ান আহমেদ হচ্ছেন মানে আমার নানাবাড়ি যে জায়গার, সেই জায়গার উনি এমপি ছিলেন, এমপি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন অনেকবার, উনি আপনাদের জানালেন অনুসারে। সেই জন্য আমি উনার ইলেকশন ক্যাম্পেইনটার সঙ্গে আমি পরিচিত। আমার আত্মীয় স্বজন ওখানে থাকেন, উনি নির্বাচনে যেসব প্রতিশ্রুতি দেন বা যেসব কাজ করবেন বলে বলেন, সেটার সাথে এটা পরিচিত। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে ডক্টর আহমেদ, আমি যে প্রশ্নটা আপনাকে আগে করছিলাম যে এমপি হওয়াটা কত প্রয়োজন এবং এমপির সিটটা আপনার দরকার, সেজন্য আপনি বিএনপির সাথে মিলতেছেন, কেন আমি প্রশ্ন করতেছি? আপনার কিছু প্রতিশ্রুত কাজ আছে, এবং আমরা দেখেছি অনেক সময় এমপি না হলে সেগুলি করা সম্ভব হয় না। বাংলাদেশের রাজনীতি বা সমাজে আমরা যেটা দেখি, সেটা একটা ক্ষমতা কাঠামোর রাজনীতি। আপনি আপনার বহু বক্তৃতায় সেই ক্ষমতা কাঠামোর রাজনীতি থেকে বেরিয়ে আসার কথা বলছেন, কিন্তু আবার আমরা দেখি বেশিরভাগ সময় সেই ক্ষমতা কাঠামোর রাজনীতিতেই আমরা বলয়ভুক্ত হতে দেখি। আসলে কি বাংলাদেশের রাজনীতিতে এই ক্ষমতা কাঠামোর বাইরে দাঁড়িয়ে কোনো কিছু করা সম্ভব না? এই তো মানে আমরা ডক্টর রেদওয়ান আহমেদের মানে বর্ণাঢ্য এবং বিপুল রাজনৈতিক জীবন থেকে এই শিক্ষাই তো নিব যে শেষ পর্যন্ত গিয়ে আমাদের আসলে বিএনপি, আওয়ামী লীগ, জামাত, জাতীয় পার্টিই করতে হবে। না, আসলে আপনি ইতিপূর্বে আমাকে একটা প্রশ্ন করেছিলেন যে আমি কর্নেল অলি আহমেদ সাহেবের লিবারেল ডেমোক্রেটিক পার্টি ছেড়ে আমি কেন বিএনপিতে আসলাম। রাইট।
হ্যাঁ, আপনি আপনি কর্নেল অলি আহমেদ সাহেবের কনফেশনাল একটা স্টেটমেন্ট পড়েছেন। তিনি যখন নীতিগতভাবে সিদ্ধান্ত নিলেন যে জামাত ইসলামের সাথে তিনি অ্যালায়েন্স করবেন এবং জামাত ইসলামের সাথে মিলে রাজনীতি করবেন, তখন আমি সেটা প্রত্যাখ্যান করেছি যে আমরা এতদিন পর্যন্ত 2012 থেকে জোট এবং পরবর্তী সময়ে বিএনপির সাথে অ্যালায়েন্সে ছিলাম, এখন আমি জামাতের সাথে অ্যালায়েন্সে যেতে রাজি না। তারপরে জামাতের বিরুদ্ধে আমার কিছু অভিযোগও আছে। 5ই আগস্টের পর থেকে তাদের দলের অনেক নেতাই অনেক রকম কথা বলেছেন, 71 মুছে ফেলবেন এবং এই 24শে জুলাইয়ের অগাস্টের আন্দোলন হলো দ্বিতীয় স্বাধীনতা, এই জাতীয় অনেকগুলো বিষয়ের সাথে আমার মনে হয় আমি একটু দ্বিমত করি ডক্টর আহমেদ। জামায়াত 71 মুছে ফেলবে এটা তাদের অফিসিয়াল স্টেটমেন্ট আমি দেখি নাই কখনো। না, এখন তাদের বলতে অনেক নেতৃবৃন্দরাই বিভিন্ন ভাবে বলেছেন। এটা সৈয়দ আব্দুল্লাহ তাহের সাহেব বলেছেন 71 মুছে ফেলবে, 71 মুছে ফেলবেন। হ্যাঁ, তারপরে সেটার আমি প্রতিবাদ করেছি। তারপরে আরেকটা জিনিস আপনি যে আমাকে প্রশ্ন করেছিলেন যে এই বিএনপিতে আমি যোগদান করেছি, শুধু জামাত ইসলামের সাথে তিনি অ্যালায়েন্সে যাবেন, আমারও কারো না কারোর সাথে মিলে নির্বাচন করতে হবে, যেহেতু আমি নির্বাচন করি। এবং আপনার প্রশ্নেও আপনি বলেছেন যে অনেকগুলো প্রতিশ্রুতি আমার বাস্তবায়নের জন্য আমি যে প্রতিশ্রুতিগুলো এলাকাবাসীকে আমার রাজনৈতিক জীবনে দিয়েছি সেইগুলো বাস্তবায়নের জন্য আসলেই ক্ষমতার ধারে কাছে থাকা প্রয়োজন। যেমন আমি আপনাকে একটা দৃষ্টান্ত দেই, আমার এলাকাতে আমি 3টা কলেজ, 7টা হাই স্কুল, 2টা গার্লস হাই স্কুল প্রতিষ্ঠা করেছি এবং আমার কলেজগুলোতে বিভিন্নভাবে নূতন কিছু প্রবর্তন ইন্ট্রোডিউস করার জন্য আমি চেষ্টা করছি। যেমন আমার রেদওয়ান আহমেদ কলেজে আমি 4টা ভাষার উপরে স্পেশালি আমাদের দেশের যুবকদেরকে ডক্টর আহমেদ, আমি একটু পিছনের প্রশ্ন একটু করতে পারি কিনা আপনাকে, যে আপনি বলতেছেন জামায়াতের সাথে অ্যালায়েন্স করার ব্যাপারটা যখন এলডিপির নেতা ডক্টর অলি আহমেদ বললেন, তখন আপনি বললেন যে জামায়াতের সাথে অ্যালায়েন্সে আপনি যাবেন না। কিন্তু বিএনপি যখন জামায়াতের সাথে শুধু অ্যালায়েন্সই করলো তা না, জামায়াতকে বিএনপি কিন্তু 2001 সালে এরকম কোনো প্রতিশ্রুতি নির্বাচনের আগে দেয় নাই যে জামায়াতের 2 জনকে তারা মন্ত্রী বানাবেন। তারপরে সেই মন্ত্রী বানানোর পরও 2001 থেকে 2006 পর্যন্ত কিন্তু আপনার কোনো অসুবিধা হয় নাই আসলে। এখন জামাতের সাথে অ্যালায়েন্সের নাম করাতে আপনি দলটি মানে এলডিপি বলে তো এখন আর কিছু থাকবে না, অলি আহমেদ নাই, রেদওয়ান আহমেদ নাই, আপনি এলডিপিকেই মানে বাদ দিয়ে দিলেন। এত জামায়াতে ইসলামীর এগেনস্টে আপনি কেমনে মানে কেন মানে এইবার? দেখেন, এত বিশদ বিশ্লেষণ করতে গেলে তো অনেক সময় লাগবে। এরা মুক্তিযুদ্ধে বিরোধিতা করেছে। রাজাকার আল বদর আল শামস বাহিনী এই জামাত ইসলামের মাধ্যমে গঠিত হয়েছে। আপনি 2001-এর জোটের নির্বাচনের কথা যদি বলেন, ওই সময় আন্দোলন সংগ্রামে তারা ছিল এবং বিএনপি তাদের সাথে জোট করছে এবং একটা বড় দল, বড় রাজনৈতিক সংগঠন যদি কোনো সিদ্ধান্ত নেয়, এককভাবে আমি ব্যক্তি হিসেবে সেই সময় আরো যুবক ছিলাম, দলের সিদ্ধান্তের বাইরে যাই নাই। কিন্তু আমি একজন মোটামুটি ভাবে ম্যাচিউরড পলিটিশিয়ান হিসেবে আমি মনে করি এই 5ই আগস্টের পর থেকেও জামাতে ইসলামের যে সমস্ত বক্তব্য এবং জামাতে ইসলামের যে সমস্ত কর্মকাণ্ড এবং মুক্তিযুদ্ধকে তারা আসলে ধারণই করে না। এখন তাদের একজন নেতা যদি একটা স্টেটমেন্ট করে এটা বলে যে আমার দলের স্টেটমেন্ট না, তারা 71-এর মুক্তিযুদ্ধকে তারা ওনই করতে চায় না। বিভিন্ন ক্ষেত্রে তাদের অনেকের বক্তৃতায় দেখা গেছে। কিন্তু আমি এই ব্যাপারটা ঠিক বুঝি না ডক্টর আহমেদ, কারণ ডক্টর আব্দুল্লাহ তাহের, আমি যখন ডয়েচে ভেলেতে ছিলাম আওয়ামী লীগ সরকারের আমলে, উনি আমাকে যে ইন্টারভিউ দিয়েছিলেন সেখানে কিন্তু তিনি বলেছিলেন যে মুক্তিযুদ্ধ শুধু ধারণই করে তা না জামাতে ইসলামী, তার পরিবারেও অনেক মুক্তিযোদ্ধা রয়েছে এবং তিনিও ছোটবেলায় মুক্তিযুদ্ধকে সাপোর্ট করেছেন। এখন এইটা পলিটিক্যাল বক্তব্য না দলীয় অবস্থান, সেটা তো দলের ভাষণ থেকে আমাদের এটা বুঝতে হবে। দলের ভাষণে তো আমরা এরকম দেখি নাই যে মুক্তিযুদ্ধকে ওন না করতে, তাহলে তার অলি আহমেদ সাহেব নিশ্চয়ই যাইতেন না ওই দলে। এখন সেই প্রশ্নের উত্তর তো অলি আহমেদ সাহেব দিতে পারবেন, এরা কি মুক্তিযুদ্ধকে ওন করে কি করে না। আমরা কি ওনাদের জোট সঙ্গী এনসিপির নেতা আছেন, তার কাছে একটু জানতে চাইবো যে জামায়াত এর এই অবস্থান তারাও চোখে দেখেন কিনা যে জামায়াত আসলে মুক্তিযুদ্ধকে ওন করেন না। যদি 2-1 বাক্য বলতেন মুস্তাফিজ। আমি আবার আসবো আপনার কাছে মূল প্রশ্ন নিয়ে, ডক্টর আহমেদকে একটু পজ দিয়ে আপনার কাছে একটু যদি বলতেন
আপনি ওইরকম মনে করেন না, কিনা? না, আমি মনে করি না সেরকম। আসলে মূলত আমাদের জেনারেশনের যারা জামাত সাপোর্ট করে বা জামাতের রাজনীতি করছেন বা শিবিরে আছেন, তারা আসলে মুক্তিযুদ্ধকে ওন করে, এবং জামাতের ডক্টর যারা সিনিয়র তাহেরের নেতারা বক্তব্যটা আছেন। আপনি শুনেছেন কিনা? ডক্টর তাহের কিন্তু কাছাকাছি আহ, বক্তব্য দিয়েছেন এরকম, যে আমি 71-কে আমি মুছে 24-কে সামনে, কাছাকাছি আনফরচুনেটলি বক্তব্য আমি ওনার দিয়েছেন। এই এই বক্তব্যটি আমি শুনিনি। এই আচ্ছা। বক্তব্যটি আমার জানা নেই উনি এটা বলেছেন কিনা। বলে থাকলে এটা আসলে খুবই দুঃখজনক, এবং সেটা আসলে তাহলে তো আসলে আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিপরীত একটা অবস্থান নিচ্ছে। কিন্তু আমি যতটুকু দেখেছি যে ওনাদের সিনিয়র লিডাররা আসলে আহ, তাদের যে প্রিভিয়াস যে অবস্থান ছিল সেটা নিয়ে আসলে বেশ বিব্রত অবস্থায় তারা থাকেন, এবং তারা বিভিন্ন সময় এটা বলেছেন যে আসলে তারা তাদের সেটা ভুল ছিল, অথবা তারা আসলে মুক্তিযুদ্ধকে সেভাবে ধারণ করেন। এটাই ওকে, আমি আসলে দেখেছি। পরিষ্কার। ডক্টর আহমেদ, আপনি কন্টিনিউ করবেন। আমি শুধু আপনাকে একটু মনে করে দিতে চাই যে আপনি যে আসনের নির্বাচন করছেন সেই আসনে যারা গত 17 বছর বিএনপি রাজনীতি করেছেন তারা আপনাকে কেন মানবেন সেটাও যদি আপনি একটু বলেন। আপনাকে মনোনয়ন দেওয়ার প্রতিবাদে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা কাফনের কাপড় পরেও কর্মসূচি দিয়েছিল, আপনি নিশ্চয়ই জানা আছে। মানে আসলে তো মানে মানে আপনি তো আসলে বিএনপি রাজনীতিটা গত 17 বছর করেন নাই, মানে এখন আইসা বিএনপি রাজনীতি করার এটা কি কঠিন, সহজ নাকি বাস্তব, সেইটাও যদি একটু বলেন। আমাদের একজন দর্শক এই প্রশ্নটা আমি একটু খুঁজেছি, হ্যাঁ, উনার নাম মোহাম্মদ আরশাদুল্লাহ, না আরশাদুল হক, 1938, উনি প্রশ্ন করেছেন, খালেদ ভাই ইদানিং আপনি কোনো মহিলা ব্যক্তিকে টকশোতে ডাকছেন না, তলে তলে জামাত হয়ে গেলেন কি? আমার কিছু বলার নাই, যা কিন্তু আমি নারী নেতৃবৃন্দকে আসলে টক শোতে আনার ব্যাপারে খুবই সচেষ্ট থাকি আমরা সবাই। তারা যখন আসবেন তা আসবেন। ডক্টর আহমেদ, বিএনপির স্থানীয় প্রতিনিধিরা আপনাকে আসলে, বা বিএনপি যারা করছেন সমর্থক, তাদের অনেকে এটা প্রতিবাদ জানাচ্ছেন, আপনি যদি একটু বলেন। আমি খুবই এখন মানে আমি খুবই দুঃখিত যে আপনার হয়তো একটু মনটা খারাপ হয়েছে এই ইলেকশনের সময় এরকম প্রশ্ন, কিন্তু আমরা মানে মানে প্রশ্ন আমাদের করে যেতেই হবে। ডক্টর আহমেদ, আপনি যদি একটু বলতেন। না, এখন বিষয় হলো 2012 সন থেকে আমরা বিএনপির সাথে জোটে ছিলাম, যুগপৎ আন্দোলনে ছিলাম, জি। এবং বিএনপির পক্ষ থেকে যুগপৎ আন্দোলনের সাথীদেরকে যে কয়েকটা সিট ছেড়ে দেওয়া হবে এর মধ্যে আমার সিটও একটা। এখন আন্দোলনের সংগ্রামের সমস্ত ক্ষেত্রেই আমার এবং আমার সঙ্গী সাথীদের এই আন্দোলন, স্বৈরাচার বিরোধী আন্দোলনে বহু অবদান আছে, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিশ্চয়ই মনে করে যে আমি ওই কনস্টিটিউয়েন্সিতে নির্বাচনের জন্য যোগ্যতম প্রার্থী, বা যারাই প্রতিদ্বন্দ্বিতা করবে আমার বিজয়ী হওয়ার সম্ভাবনা বেশি। আমি ব্যক্তি হিসাবে, তারপরে আপনার আমার রাজনৈতিক কর্মকাণ্ড, উন্নয়নমূলক কর্মকাণ্ড, সেবামূলক কর্মকাণ্ড, বা ফিলান্থ্রপিক্যাল একজন ফিলান্থ্রপিস্ট হিসাবে মানুষের কাছে আমার যে গ্রহণযোগ্যতা আছে, বর্তমান রাজনীতিতে বিএনপির যে নেতৃবৃন্দরা আছেন, হ্যাঁ, তুলনামূলকভাবে আমি তাদের মধ্যে যোগ্য প্রার্থী, এবং আমার স্থানটি বিএনপি দীর্ঘ সময় ধরে আমাকে মনোনয়ন দেওয়ার জন্য না ডক্টর আহমেদ, খালি আমি রেখেছিল। ডক্টর আহমেদ আমি প্রশ্নটি সরাসরি করি, আপনি সরাসরি কথা বলতে ভালোবাসেন, আমি সরাসরি করি। ধরেন আপনি যে প্রতিশ্রুতিগুলি দিয়েছেন, বা এইটা ক্ষমতার বলয়ে না থাকলে কি সেটা পালন করতে অসুবিধা? আপনি কি মনে করেন যে ধরেন আপনি যদি এইবার বিএনপির এমপি না হতেন, নির্বাচন না করতেন, আপনি যে সমাজসেবার বা সামাজিক স্বপ্নগুলি দেখানোর যে প্রক্রিয়ার মধ্যে আপনি আছেন, স্কুল কলেজ হাসপাতাল মাদ্রাসা এগুলি করার ক্ষেত্রে, সেইটা কি একটা বাধা, নাকি ওইগুলি পরিচালনা করার জন্য যে আয় বা ব্যবসা সেটির ক্ষেত্রে বাধা? কোনটি আসলে বড় বাধা? তারা কি আপনাকে এমপি না হলে এগুলি করতে দিবে না? না, আমি আপনাকে কতগুলো সাইটিং এক্সাম্পল দেই। আমার রেদওয়ান আহমেদ কলেজ, এটা একটা ইউনিভার্সিটি কলেজ, 12টা সাবজেক্টে অনার্স, 5টা সাবজেক্টে মাস্টার্স আছে। এটা আমার রেদওয়ান আহমেদ ফাউন্ডেশন ট্রাস্টের প্রতিষ্ঠান, এবং এটা প্রাণগোপাল যখন সংসদ সদস্য ছিল, এটা ট্রাস্টি বোর্ডের কমিটি বাদ দিয়ে এপিলেট ডিভিশনে রিট করে আমার কলেজের দখল নিয়ে গিয়েছিলেন প্রাণগোপাল দত্ত। এবং আমার এই প্রতিষ্ঠানগুলো পরিচালনার জন্য, বা আমার যে ভবিষ্যৎ প্রতিশ্রুতি আছে সেগুলো বাস্তবায়নের জন্য ক্ষমতার পাশে থাকা আমি প্রয়োজন বলে মনে করি। এবং আমার বয়স 74 বছর, এন্ড দিস ইজ দি লাস্ট
ওকে, চান্স আপনি মনে করেন যে এই ক্ষমতার এখানে থাকা উচিত। আমরা এটাও দেখেছি যে ডক্টর প্রাণগোপাল দত্তই হোক আর চান্দিনা রাজনীতিতে যেই করতে আসুক, আপনার ব্লেসিং ছাড়া বা আপনার সমর্থন ছাড়া সেখানে রাজনীতি করা আসলে কঠিন ছিল। আপনিও বহু সভা পণ্ড করেছে আপনার সমর্থকেরা, এবং আপনি ছাড়া ওইখানে আর কেউ রাজনীতি করুক এটা খুব কঠিন কাজ, কিন্তু আসলে আপনি ক্ষমতায় থাকেন আর না থাকেন। না, এটা 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 আপনি সঠিক বলেন নাই। আমার বাইরে আমি আর আলী আশরাফ 6 বার প্রতিদ্বন্দ্বিতা করেছি, আমি 4 বার বিজয়ী হয়েছি, আলী আশরাফ সাহেব 2 বার বিজয়ী হয়েছেন। এখন আমার বাইরে কেউ এখানে সাহস করে না রাজনীতি করতে। রাজনৈতিক মাঠে আমি অনেক শক্তিধর, তাতে কোনো সন্দেহ নাই। শক্তি হলো জনগণের, এবং জনসমর্থন খুব বেশি আছে, এই জন্যই আমি শক্তিধর। এবং আমি যেই কর্মকাণ্ড, যে উদাহরণ আমি চান্দিনাতে দৃষ্টান্ত রেখেছি, তার পাশাপাশিও কেউ আসতে পারে নাই। আমি আপনার অন্তত পক্ষে 2000 কোটি টাকার সম্পদ আমি আমার উপার্জন এবং সকল মিলিয়ে 2000 কোটি টাকা আয় করেছেন বাংলাদেশে? জি, আপনি কি 2000 কোটি টাকা আয় করেছেন না পৈতৃক সম্পত্তি? না 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 না, 2000 কোটি টাকার সম্পত্তি আমি যখন রেদওয়ান আহমেদ কলেজ করি, তখন আমি যে সম্পত্তি ক্রয় করেছি, এই সম্পত্তির মালিক এখন 500 কোটি টাকা। জিয়াউর রহমান কলেজের জন্য আমি যে সম্পদ দান করেছি, তার দাম এখন আপনার 20 কোটি টাকা। মুক্তিযোদ্ধা কলেজ যেটা প্রতিষ্ঠা করেছি, আমি সেই আঙ্গিকে বলছি যে আমার যে কন্ট্রিবিউশন ওই সময় যা করেছি, এগুলোর বর্তমান বাজার মূল্য আমরা প্রায় 2000 কোটি টাকার কাছে। আমরা নিশ্চয়ই আশা করব জনাব আহমেদ, আপনার যেটাকে বলে হচ্ছে আয় ব্যয়ের যে খাতা, সেই খাতা যথেষ্ট পরিষ্কার, সেটা নিয়ে আমরা পরে কথা বলবো। আমরা একটু জনাব এস এম সাইফ মুস্তাফিজের কাছে যাই। জনাব এস এম সাইফ মুস্তাফিজ, আমরা একটু নির্বাচনী হলফনামা, আপনার নির্বাচনী জায়গা, এগুলি নিয়ে একটু কথা বলতে চাই, বা এটার সাপেক্ষে আপনারা কোনো প্রশ্ন করেছেন কিনা আপনাদের দলের নেতাকে। জনাব সাইফ মুস্তাফিজ। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে প্রশ্নের জন্য। জি, দেখেন, আমি ব্যক্তিগতভাবে আমার ফ্যামিলি বিজনেস আছে গার্মেন্টসের, সেটা 1999 সাল থেকে। পরবর্তীতে আমি যখন যুক্ত হই, পরবর্তীতে আমি নিজের মতো করে আমার আলাদা সাইট থাকে, সেখানে আসলে আমার নিজস্ব মানে ব্যবসা চ্যানেল থাকে, এবং সেই জায়গা থেকে এই যে অর্থের যে উৎসের কথাটা বলা হয়েছে, সেটা মূলত নির্বাচনী যে আমাদের ব্যয় করতে হবে, তো আমি সেই জায়গা থেকে সেটা আসলে কোনো ব্যাংকিং চ্যানেলে রাখা হয়নি, এবং সেটা মূলত নির্বাচনে ব্যয়ের জন্যই রাখা হয়েছে। এবং নাহিদ ইসলাম সহ অন্যান্য যাদের কথাই বলছেন না কেন, একটু আপনার কথা বলি যে তাহলে এই টাকাটা নগদ থাকলেও এটা ট্যাক্সড, এটার আয়ের উৎস বা অন্য কোনো কিছু যদি কেউ আমরা ভবিষ্যতে জানতে চাই, এটা আপনি জানাতে পারবেন যে এই 36 লাখ? হ্যাঁ, ডেফিনেটলি। এটা ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে জোগাড় করা না? না, এটা ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে জোগাড় করা, মানে আপনার পরিবার থেকে। ঠিক আছে, হ্যাঁ, জনাব নাহিদ ইসলামের কথা বলছিলেন। জি, সো নাহিদ ইসলাম তার জায়গা থেকে আসলে তিনি একটা কোম্পানিতে আছেন, সেখানে তার যোগ্যতা অনুযায়ী সেখানে তাকে সম্মানই দেওয়া হয়, এবং এটা তো আমার মনে হয় না যে মানে আলাদা কোনো কঠিন বিষয়। এখানে অন্যান্য আমাদের দলের আর যারাই আছেন না কেন, আপনারা জানতেন যে জনাব নাহিদ ইসলাম পরামর্শক হিসেবে কোথাও কাজ করছেন, যেখান থেকে তাকে টাকা দেওয়া হচ্ছে? হ্যাঁ, জি, আমরা জানতাম। এটা কি ধরনের, মানে তাহলে তার পেশাটাও তো নিশ্চয়ই জানেন, বা কোন কোম্পানিকে বা কোন প্রতিষ্ঠানকে উনি পরামর্শ দিচ্ছেন সেটা তো নিশ্চয়ই জানেন। খুব ডিটেইলে আমি জানি না। আমি জানি যে উনি একটা কোম্পানিতে পরামর্শক হিসেবে আছেন, এবং আমাদের দলের আপনি জানেন যে আমাদের মোটামুটি 80% প্রফেশনাল মানুষজনই আমাদের সাথে দলে যুক্ত, এবং যারা আসলে স্টুডেন্ট থেকে নতুন ভাবে আমাদের দলে যুক্ত হয়েছেন, আমাদের দলের যারা বিভিন্ন ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত ছিল, তারা অনেকের প্রতিষ্ঠান থেকে চেষ্টা করেছে তাদেরকে আসলে কোনো জব বা কোনোভাবে ফ্যাসিলিটেট করতে পারে কিনা, কারণ আমাদের যে ট্রেডিশনাল পলিটিক্স, সেখানে শুধুমাত্র আমাদের রাজনীতিবিদদের পেশা থেকে রাজনীতি। তো সেই জায়গা থেকে আমরা চেষ্টা করছি যে আমরা যেহেতু বলছি আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত বা সিস্টেমেটিক পরিবর্তন করতে চাই, সেই জায়গা থেকে আমরা এই স্বচ্ছতার জায়গাটা নিশ্চিত করতে চাই। এবং ঠিক আছে, আমাদের ব্যাপারে সবার উৎসাহ থাকবে, এটা খুব স্বাভাবিক, কিন্তু আমাদেরকে নিয়ে আসলে যেভাবে মিডিয়া ফ্রেমিংও করা হচ্ছে, সেটাও কিন্তু আমি মনে করি না যে ঠিক। আমি আজকেই একটা শীর্ষস্থানীয় দৈনিক পত্রিকায় দেখলাম যে 2 কোটিপতির কথা বলা হয়েছে, যারা আমাদের এনসিপিতেই দুইজন প্রার্থী। তো তারা কিন্তু এনসিপিতে যুক্ত হয়েছে এই নমিনেশন, যখন আমরা প্রার্থিতার জন্য ফর্ম ফিল আপ বা ফর্ম বিতরণ করছি, সেই সময়টাই কিন্তু তারা আমাদের সাথে যুক্ত হয়েছে। কিন্তু মানে ফ্রেমিংটা যেভাবে আসছে যে আসলে তরুণরা মানেই
দুর্নীতি করছে বা এদের আসলে টাকার উৎস কই থেকে আসছে। এবং দুইজন কিন্তু প্রভাবশালী ভাবে তারা কিন্তু ফ্যামিলিগত ভাবে, যে দুইজনের কথা নাবিলা তাসনিদ এবং আরেকজন আছেন সম্ভবত তিনি ঢাকা 7 আসন থেকে ইলেকশন করবেন। তো এই দুজনেই কিন্তু আগের থেকেই আসলে ব্যবসায়ী এবং তাদের আয়ের উৎস সবকিছু ক্লিয়ার, এবং সেটার সবকিছু ক্লিয়ারেন্স নিয়েই কিন্তু তারা আসলে বৈধতাটা পেয়েছে তাদের নমিনেশন জায়গা থেকে। ওকে, কিন্তু যেভাবে ফ্রেমিং করা হয় সেটা কিন্তু অন্যান্য আর 300 আসনে আমার মনে হয় অন্যান্য বিএনপির প্রার্থী বা অন্যান্য প্রার্থীর ক্ষেত্রে কিন্তু এইভাবে আসলে চিরুনি অভিযান করা হয় না। আবার না, আমার মনে আরেকটা হয়- বিষয়, আমার যেমন মনে হয় যে হান্নান মাসুদ, হান্নান মাসুদের আমি একটা উদাহরণ দিব। জি বলেন। তার ক্ষেত্রে বলা হলো যে 98 লাখ টাকার হচ্ছে তার সম্পদ, কিন্তু তার হলফনামায় হচ্ছে যে আমি যতটুকু জানি যে সেটা 6 লাখ বা এরকম একটা অ্যামাউন্ট আছে, তার কোনো সম্পদের বিবরণও নাই। কিন্তু এটা কিন্তু যখন একটা ফটো কার্ড করে বা একটা শীর্ষস্থানীয় কোনো নিউজ জায়গা থেকে গণমাধ্যম থেকে এরকম একটা নিউজ হয়, এটা কিন্তু দ্রুত ছড়ায়, কিন্তু এটা যে আসলে সত্য না, এটার ব্যাখ্যা যেভাবে আসে সেটা কিন্তু আর ছড়ায় না। তো এটা আসলে আমরা জুলাইয়ের পর থেকে দেখে আসছি যে আসলে তরুণদেরকে নানাভাবে ফ্রেমিং করা হচ্ছে যে এই মানুষগুলা দুর্নীতিগ্রস্ত, এরা অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছে, এরা খারাপ। তো এটা আমার মনে হয় এখান থেকে একটু বের হয়ে আসা উচিত। আমরা যারা আমার আসলে মনে হয় যে অবশ্যই চেষ্টা করছি, আমার মনে হয় যে অবশ্যই বের হয়ে আসা উচিত। তো সেই ক্ষেত্রে আপনারাও যদি আমাদেরকে একটু সাহায্য করেন, যে আপনারা কিন্তু অনেকগুলি প্রতিশ্রুতি দল গঠন করার সময় আমাদেরকে দিয়েছিলেন, যে দল গঠন করার ক্ষেত্রে প্রতিটা মানুষের আসলে ফিনান্সিয়াল স্টেটমেন্ট আমাদের সামনে থাকবে, দল কিভাবে পরিচালিত হচ্ছে সেটা আমাদের সামনে থাকবে, দলের ভাড়া কিভাবে দেওয়া হচ্ছে, বাস ওইটা কোত্থেকে আসছে সবগুলো আমাদেরকে বলবেন। আপনারা কিন্তু এটা বারবার বলছেন যে এটা আপনারা করবেন, কিন্তু এটা করেন নাই। না করার ফলে যেটা হয়েছে, আপনি যেটাকে ফ্রেমিং বলতেছেন, আপনি যদি একটু খেয়াল করেন, আপনি দেখবেন এনসিপির তরুণদের সম্পর্কে মিডিয়াতে যত কথা আসছে তার চেয়ে অনেক গুণ বেশি কথা কিন্তু জামায়াত বিএনপির নেতাদের বিরুদ্ধেও আসছে। কিন্তু আপনারা যেহেতু এই সময় আমাদের নেতৃত্ব দিয়েছেন, নেতার মধ্যে ছিলেন, সেহেতু আপনাদের খবরগুলি নিয়ে আলোচনা বা কথা হয়তো বেশি হয়েছে। একজন রেদওয়ান আহমেদের থেকেও হয়তো নাহিদ ইসলাম বা সাইফ মুস্তাফিজের ব্যাপারে বেশি আলোচনা হয়েছে, কারণ আপনারা সামনে ছিলেন। কিন্তু অডিয়েন্স, আপনারা কি সবকিছু আমাদেরকে পরিষ্কার করেছেন? যেমন আপনি দেখেন, আমি ছোট্ট করে একটু বলি, নাহিদ ইসলাম সাহেব একটা পার্টির চিফ, উনি একটা কোম্পানির বা একটা প্রতিষ্ঠানের পরামর্শক। আমরা এখন পর্যন্ত, আপনি তার দলের লোক তা জানেন না, আমি একজন সাংবাদিক তা জানি না, উনি কোন কোম্পানির পরামর্শক। এটা কি হওয়া ঠিক হইল আসলে? না, এটা কি জনসমক্ষে বলে বেড়ানোর মতো যে আমি আপনি কোথাও চাকরি করলে আপনি বলবেন না? এটা কি আপনাকে আমার জানানোর দায়বদ্ধতা আছে? আপনি তো দলের চিফ, আপনি তো দলের একজন শীর্ষ নেতা, আপনি তো হ্যাঁ, আমি সংসদ সদস্য দলের পদে চিফ, দাঁড়াচ্ছেন, সংসদ সদস্য আমি পদে যে দাঁড়াচ্ছেন, আপনি বলবেন না আমাকে? আমার আপনি যে বলবেন ব্যবসা না? প্রতিষ্ঠান আছে এটা আমি কেন সবাইকে জানাতে যাব? মানে আপনি আয়ের উৎস আমাকে বলবেন না? আপনাকে আমি কেন আমার আয়ের উৎস জানাতে কারণ যাব? হচ্ছে যে আপনি একটা পাবলিক অফিস হোল্ড করবেন, আয়ের উৎস তো বলবেন। দেখেন, আমরা যখন বিএনপি আওয়ামী লীগের নেতৃবৃন্দকে জানতে চেয়েছি, তখনও একইভাবে তারা বলছে আপনাকে কেন জানাবো? যেখানে আমার জানানোর দরকার, সেখানে তো আমি জানাচ্ছি। কোথায় জানানোর দরকার? এই যে আমার নির্বাচনের জন্য যেহেতু আমার যে হলফনামা বা ইশতেহারগুলো, আপনি তো শুধু নামটা লিখতেছেন, আপনি শুধু এইটা বলতে ডিটেল বলতেছেন না, কিন্তু আপনি শুধু বলতেছেন পরামর্শক হিসেবে আমি এই টাকা আয় করছি। আমার মনে হয় না যে সাংবাদিক আপনাদেরকে আমার প্রত্যেকটা ইনফরমেশন জানানোর জায়গা আছে। আপনি এটা মনে করছেন যে এটা মানে নাহিদ ইসলাম ব্যক্তিগতভাবে দলের চিফের এটা জানানোর দরকার নাই? কি করছে এটা আসলে আমার মনে হয় না এটা আসলে মানে আপনাদেরকে জানানোর প্রয়োজনীয়তা আছে। আমাদের যদি মনে করে যে সে আসলে জানাতে চায়, সে জানাতে পারে, যতটুকু জানানোর দরকার সে ততটুকু জানাতে পারে। ওকে, মানে আপনি মনে করছেন যে এটা জানানো তার দরকার নাই। আচ্ছা, হাউএভার আমি একটু জনাব রেদওয়ান আহমেদ, কিন্তু আমরা যে কমিটমেন্টটা দিয়েছি যে আমাদের দলীয় আয় ব্যয়ের যে স্বচ্ছতার জায়গাটা নিশ্চিত করা বা কিভাবে অফিস চলছে, সেটা আমরা কমিটমেন্টটা আমরা ফুলফিল করতে চাই। এটা কিন্তু আমরা বলেছি, আমরা এরকম তো না, এটা আপনারা আমাদের ওয়েবসাইটে দেখতে পারেন কাইন্ডলি। আমরা কিন্তু বলেছি যে বাৎসরিক ভাবে আমরা অডিট করে আসলে প্রত্যেকটা রিপোর্ট আপনাদেরকে জানাবো। তো সেটা এখন আমাদের দলের বয়স 1 বছর হয়নি। সো এই কমিটমেন্ট আমাদের সবসময় থাকবে। আপনার সাথে আমার যদি কথা হয়ে থাকে, এটা আপনি আমাকে বছর শেষে জিজ্ঞেস করবেন। বছর শেষে জিজ্ঞেস করলে আপনারা বলবেন যে আপনারা এই বাসা ভাড়াটা কোত্থেকে দিয়েছেন, এই টাকাটা কোত্থেকে এসেছে? না, ডেফিনেটলি প্রত্যেকটা ব্যাখ্যা কোন খাত থেকে কত টাকা পেয়েছেন, কোন খাত থেকে কত টাকা পেয়েছেন, এটা আপনারা জি আমরা এটা চেষ্টা করছি। ডক্টর রেদওয়ান আহমেদ, আমরা কি এই একই রকম প্রশ্ন বিএনপির ক্ষেত্রেও করতে পারবো? কারণ একই মানে প্রায় একই উত্তর আমি গত 5 বছর, 10 বছর, 15 বছর, আমার সাংবাদিকতার বয়স প্রায় 29 বছর হলো, সেই ক্ষেত্রে প্রায় একই ধরনের উত্তর আমি আসলে আমাদের পলিটিক্যাল লিডারদের কাছেও পাই। কিরকম আমি আপনাকে বলি
যেমন আওয়ামী লীগের একজন লিডার একটা হলফনামাতে দেখা গেল যে তার গত বছরের তুলনায় তার 100 কোটি টাকা তার সম্পদ বাড়ছে, হলফনামাতে লেখা। তো বলছে যে আপনারা তো দেওয়ার দরকার নেই, আমরা তো হলফনামায় দিয়ে দিছি। তো হলফনামাতে পেশা দেখতে পাচ্ছি যে মাছ ধরতেন উনি। গত 5-7 বছরে আমি অনেকবার, 10 বছরে, 2 বছরে, 1 বছরে, গত 1.5 বছরে আমি অনেকবার জানতে চেয়েছি যে আপনাদের দলের যে শীর্ষ নেতা আছেন যারা তারেক রহমান, তার আয়ের উৎস কি আসলে। তিনি তো আমি উত্তরটা কিন্তু এরকমই পাইছি, আপনাকে তো সেটা আমার জানানোর দরকার নাই। আমি আপনার কাছে একটু প্রশ্ন করব যে পলিটিক্যাল লিডারদের আয়ের উৎস কি আমাদেরকে জানানো দরকার আছে, মানে এটা কি ইয়ার মধ্যে পড়ে? কারণ আমরা দেখছি আন্তর্জাতিকভাবে সাংবাদিকরা এই প্রশ্ন করে পলিটিক্যাল লিডারদের, পলিটিক্যাল লিডার আবার এটা বলেও, বলার আগেও আসলে এটা প্রকাশ করে, যেহেতু তারা পাবলিক অফিস হোল্ড করে তারা এটা বলে। আপনার কি মনে হয় ডক্টর জনাব, আমি কি জিজ্ঞেস করতে পারি যে আপনি আসলে কি করেন, আপনার পেশা কি, আপনার আয়ের উৎস কি, গত 17 বছর আপনি কি করছেন, 20 বছর কি করছেন? আমি 20 বছর না, আমি আপনি হয়তো জানার কথা, আমি বিজিএম এর প্রেসিডেন্ট ছিলাম 1993 থেকে 97 পর্যন্ত। গার্মেন্টস এক্সপোর্ট আমার মূল ব্যবসা, এবং 82 সন থেকেই আমি গার্মেন্টস ব্যবসা করি। এবং এই গার্মেন্টস ব্যবসা করে আমার লভ্যাংশ থেকে বিভিন্ন জায়গাতে আমি জায়গা সম্পত্তি ক্রয় করেছি। মনে করেন 88 বা 90 সনে যে জায়গার প্রতি 6% দাম ছিল 15,000 টাকা, এটা এখন প্রতি শতক কিছু কিছু ক্ষেত্রে আপনার 5 লক্ষ টাকা, 7 লক্ষ টাকা হয়ে গেছে। তো এখানে আমার চান্দিনার বিভিন্ন জায়গাতে, পৌর অঞ্চল, আমার গ্রাম এবং অন্যান্য জায়গায় আমি আমার কোম্পানির নামে এবং নিজ নামে বা ছেলে মেয়েদের উপার্জন আপনি তো থেকে শুধু যে জায়গা জায়গা ক্রয় করেছেন, এটা তো আর বিক্রি করেন না, এবং এটা অনেকটাই পারসিভড মূল্য। আপনি যত যত না না মূল্য বিক্রি করেছি, বিক্রি করেছি, হ্যাঁ বিক্রি করছি, জি। সো আপনার আয় ব্যয় খাতা একদম পরিষ্কার, একদম পরিষ্কার। এই একই কথা কি আপনার দলের শীর্ষ নেতা সম্পর্কে আপনি বলতে পারেন? জনাব তারেক দলের রহমান শীর্ষ নেতার উত্তর জনাব তারেক রহমানের উত্তর তিনি দিতে পারবেন। আমাদের কি এটা আমি জানার বলতে অধিকার পারবো আছে? আমাদের কি এটা জানার অধিকার আছে যে উনি কিভাবে আয় ব্যয়? ওইটা ওনার সাথে কথা বললে উনি সেটার উত্তর দিবেন। আপনি ওনার কি মনে প্রশ্নের করেন? উত্তর তো আমি দিতে পারবো। আপনি কি মনে করেন আমরা এটা চাইতে পারি কিনা? নিশ্চয়ই ওনার উপার্জন কোত্থেকে, কিভাবে উনি উপার্জন করেন, কিভাবে পরিবার চলে, ওটার উত্তর ওনারটা উনি দিতে পারবেন। কার কাছে জানতে চাইবো তাহলে এটা? ওনার সাথে কথা বলেন। ওনার সাথে তো কথা বলা যাচ্ছে না, আমি গত 5 বছর ধরে চেষ্টা করতেছি, উনি তো আমার সাথে কথা বলছেন না। তো সেই প্রশ্নের জবাব তো আমি দিতে পারবো না। আমারটা আপনি জিজ্ঞেস করছেন, আপনি বলছেন যে আপনারটা পুরোপুরি ক্লিয়ার। তো রাজনীতিটা আপনি মানে আপনার জন্য রাজনীতি হান্টিং গ্রাউন্ড না, আপনি রাজনীতি থেকে আসলে টাকা বানানোর জন্য রাজনীতিতে আসেন নাই। এবং লোকও তাই, জনগণও তাই মনে করে। জনগণ মানে যারা আপনাকে সমর্থন করে তারা, আবার আপনার বিপরীতে যারা আছে তারা? আমার বিপরীতে যারা আছে তারা তো আমাকে কোনোভাবেই বহু চেষ্টা করছে। অ্যান্টি কারাপশনে মামলা হয়েছে, ফেস করছি, 111 অ্যারেস্ট হয়েছে, ফেস করছি, জামিনে আসছি। আপনার একটা ঠুনকো মামলায় 3 বছরের সাজা দিছে, বেকসুর খালাস পাইছি। সুতরাং আমার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণ করতে পারে নাই। সুতরাং পলিটিক্স আপনার জন্য টাকা বানানোর কোনো ইয়া না। ঠিক আছে, থ্যাংক ইউ। মেশিন না, জি। থ্যাংক ইউ। জনাব সাইদ মুস্তাফিজ, সরকারের উপদেষ্টা পদ ছেড়ে এলেও শেষ পর্যন্ত নির্বাচন করছেন না 2 উপদেষ্টা, জনাব মাহফুজ আলম, জনাব আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া, যারা জুলাই আন্দোলনে এত বড় সাহসী ভূমিকায় ছিলেন, তারা ভোট থেকে দূরে থাকছেন। এই বিষয়টি কীভাবে দেখছেন? মাহফুজ আলম এনসিপিতেও যোগ দেননি। জনাব আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া আপনাদের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান, তিনি আজ প্রশাসন, গোয়েন্দা সংস্থা সবার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনেছেন। আপনার কাছে কি মনে হয়, মানে এই দুটো বিষয়ে যদি একটু আলোচনা করে, তারা আসলে এনসিপিতে একজন যোগ দেন, একজন যোগ দিচ্ছেন কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করতেছে না, প্রশাসন, গোয়েন্দা সংস্থা সবার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ আনছেন, আপনার কাছে কি মনে হয় যে এই অবস্থায় ডক্টর ইউনূস কি আসলে ইউনূস সরকার কি একটি ভালো নির্বাচন করতে পারবে? সেটা আসলে মানে যখন তফসিল ঘোষণার পর আমাদের ভাই শরীফ ওসমান হাদির যে হত্যাকাণ্ড করা হলো, তার পরবর্তীতে কিন্তু আমরা এখনো আসলে তার বিচারের কতটুকু অগ্রগতি হয়েছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। সেই জায়গা থেকে মূলত বাংলাদেশে যতগুলো আসন আছে সেখানে যারা তরুণ নেতৃত্ব দিচ্ছে অথবা বাংলাদেশ পন্থী রাজনীতি করার চেষ্টা করছে, তাদের সবার জন্য কিন্তু একটা হুমকির জায়গা তৈরি হয়েছে। এবং সেখানে যখন আমরা সিট থেকে শুনি যে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা,
এবং দায়িত্বশীল যারা রয়েছেন তাদের থেকেও কিন্তু আমরা সেরকম কোনো সুরাহা বা কোনো রকম মানে গন্তব্য কোন দিকে যাচ্ছে সেরকম আমরা দেখতে পাইনি। তো সেই জায়গা থেকে আসলে কিছুটা আমাদের কাছে মনে হচ্ছে যে আসলে বেশ সংকটাপন্ন একটা সময় আমাদের সামনের দিকে আসতে যাচ্ছে। আর আমাদের যে দুইজন ছাত্র উপদেষ্টার কথা বললেন তারা কিন্তু মূলত জুলাই গণঅভ্যুত্থান থেকে উঠে আসা দুইজন নেতা, এবং আমরা একজন আমাদের দলে যুক্ত হয়েছেন আর একজন হয়নি। তো যিনি যুক্ত হয়েছেন তিনি আসলে আমার মনে হয় যে খুব একটা বড় স্যাক্রিফাইস করেছেন, কারণ আমাদের দলের যারা শীর্ষস্থানীয় নেতারা আছেন তারা প্রায় সবাই আসলে ইলেকশন করছেন। তো ইলেকশন যে কমিটিটা আসলে কাজ করার কথা সেখানেও সেরকম কোনো লিডার নেই। তো তিনি আসলে দায়িত্ব নিয়েছেন যে নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বটা তিনি নিয়েছেন, এবং তার আন্ডারে আজকে 7টি সেল কাজ করবে। তো মোটামুটি তিনি তার জায়গাটা আসলে স্যাক্রিফাইস করেছেন দলের জন্য। জি। তো সেটাকে আমি সাধুবাদ জানাতে চাই। আর মোটা দাগে বর্তমানে আমরা যখন কালকেই আমি একটা ঘটনা দেখলাম যে প্রার্থীর যে বৈধতার যে ঘোষণাগুলো দেওয়া হচ্ছিল ডিসি অফিসে, সেখানে বিএনপির এক প্রার্থীর নাম যখন ঘোষণা করা হলো যে তার প্রার্থীতা বৈধ, সেখানে একজন পুলিশ অফিসার হাতে তালি দিয়ে উঠছেন। তো এটা আসলে শুধু একটা ঘটনা না, এটা আসলে এতদিন আমাদের প্রশাসন বা পুলিশের জায়গাটা যেরকম একটা গোপালগঞ্জের দিকে একটা মক্কা ছিল, এখন হঠাৎ করে সেই মক্কাটা আমরা দেখছি বগুড়ার দিকে চলে যাচ্ছে। এবং অনেকেই আসলে আমরা আবিষ্কার করতে পারছি, তারা পরিচয় দিচ্ছে যে তাদের বাড়ি গোপালগঞ্জ, অথবা তারা আসলে কোনো না কোনো সময় ছাত্রদল বা বিএনপি রাজনীতির সাথে যুক্ত ছিল। মানে তো বগুড়া এই বোধহয় বলতে আসলে চাইছেন আপনি, মানে গোপালগঞ্জ তো আওয়ামী লীগের বগুড়া, সময় বলতো। জি, হ্যাঁ সেটা বললাম যে আগে যে মক্কা ছিল গোপালগঞ্জ, এখন সেটা আসলে বগুড়ার দিকে চলে গিয়েছে। জি জি। তো সেটা আসলে আমাদের জন্য হ্যাঁ। আচ্ছা, মানে এই ব্যাপারটা আপনি তুলেছেন, এটা ডক্টর রেদওয়ান আহমেদ জবাব দিবেন যে আসলে প্রশাসনকে তিনি বিএনপি বা জামায়াতের দেখতেছেন কিনা, ডক্টর ইউনূস এটা করবেন কিনা, আমরা যাচ্ছি তার কাছে। কিন্তু আপনি যেহেতু নির্বাচন পরিচালনা কমিটির কথা বললেন, বড় একটি স্যাক্রিফাইসের কথা বললেন সাবেক উপদেষ্টা জনাব আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়ার, কিন্তু জামায়াতের সঙ্গে আপনাদের জোট করা বিষয়টি মানতে না পেরে আপনাদের সামনের সারির নেতানেত্রীরা, যাদের মধ্যে নির্বাচন পরিচালনা কমিটি যিনি করতেন ডক্টর তাসনিম জান্নাত, তিনিও আছেন, ডক্টর তাজনিমা জাবিন সহ অন্যান্য আরও 6 জন নারী নেত্রী আছেন, এরকম কেন্দ্রীয় কমিটির অন্তত 10 জন এরকম পদত্যাগ করছেন। এটা আসলে দলের একটা বিশাল ভাঙন। জামাতে ইসলামের সাথে জোট করা, আপনাদের পরীক্ষিত নেতা নেত্রীদের নির্বাচনে অংশগ্রহণ করা বা দল থেকে চলে যাওয়া, এদের মধ্যে থেকে কেউ কেউ আবার দল থেকে চলে যান নাই, যেমন সামান্তা শারমিনকে আমরা জানি যে তিনি আসলে দল থেকে চলে যান নাই, তিনি দলেই আছেন। তো কিন্তু এইটা আপনারা কেন মেনে নিলেন? আপনি যদি দেখেন যে জুলাইয়ের যে যোদ্ধাদের একজন আমরা যাদেরকে দেখেছি, জনাব আব্দুল কাদের, গণতান্ত্রিক ছাত্র সংসদের সাবেক আহ্বায়ক, তিনি বলছেন যে এনসিপি জামাতের সাথে জোট বাঁধতেছে, এর একটা কারণ হচ্ছে এনসিপিকে নির্বাচনী খরচ দেওয়া হবে 1.5 কোটি টাকা প্রতি প্রার্থীকে। আপনার কাছে কি মনে হয় যে আপনারা, আমি কাদের সাহেব কি বললেন সেই জায়গায় না গিয়েও যদি আমি বলতে চাই যে আপনাদের দলের নেতাকর্মীদের পদত্যাগ, এইটা এত জি, আমি এখনো আমার 1.5 কোটি টাকা বুঝে পাইনি আসলে। আমার এলাকায় আমার টাকা দিয়ে খরচ করতে হচ্ছে, যেহেতু যেই নীতিমালা আছে, বিধিনিষেধ আছে। আচ্ছা, কিন্তু দলের নেতাকর্মীরা তো পদত্যাগ করছেন বা ইলেকশন করতেছেন না, তারা একটা নোট অফ ডিসেন্ট দিচ্ছেন, সেইটা তো দেখতে পাইছেন নাকি? সেইটা কেন আপনাদের কাছে এত গুরুত্বপূর্ণ হলো না? এটা অবশ্যই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমাদের দলের যারাই সদস্যরা আছেন না কেন, প্রত্যেকেই আমাদের পরিবারের সদস্য, এবং আমরা যে নতুন রাজনীতির কথা বলছি তারা প্রত্যেকেই আসলে সেটা বিনির্মাণ করার জন্য চেষ্টা করে যাচ্ছিল। এবং মোটা দাগে আসলে সবার একটাই চাওয়া ছিল যে এনসিপি আসলে 300 আসনে স্বতন্ত্রভাবে ইলেকশনটা করবে। তো এটা এরকম না যে একদম আমি খুবই এনটি বিএনপি বা এনটি জামাত, এই সেন্টিমেন্টের থেকেও বড় ব্যাপারটা ছিল যে আসলে সবাই মূলত এনসিপি রাজনীতিটা করতে যাচ্ছিল। সেখানে আসলে নতুন কোন জোটে যে আসলে 40টা সিট বা 50টা সিটের আলোকে রাজনীতিটা না করে মেবি আমার সেখানে আসলে জামানত হারিয়ে যাবে, কিন্তু আমরা চাচ্ছিলাম যে আমরা এই ফাইটটা করতে। কিন্তু দেখেন শরীফ ওসমান হাদির এই ঘটনার পরে আসলে সিনারিও অনেক ক্ষেত্রে চেঞ্জ হয়ে যায়। আমরা আসলে বিভিন্ন জায়গা থেকে আমাদের যারা লিডার আছেন তারা কিন্তু অনেক জায়গা থেকে থ্রেট পাচ্ছেন। আমিও অনেক জায়গা থেকে অনেক সময় থ্রেট পাই। এবং আপনি জানেন যে ঢাকার বাইরের যে ইলেকশনের প্রেক্ষাপট, সেখানে লাস্ট 3 ডেজেই আসলে সেখানকার পরিপ্রেক্ষিতে সিচুয়েশন অনেক চেঞ্জ হয়ে যায়। সেখানকার পোলিং এজেন্ট দেয়া থেকে শুরু করে যে বিশাল একটা বন্দোবস্তের একটা জায়গা থাকে, সেটা কিন্তু এনসিপির এই 8 মাস বা 1 বছর আসলে
করে তোলা সম্ভব হয়নি কারণ যেই পরিবর্তিত রাজনীতির রূপরেখা আমরা দিতে চেয়েছিলাম বা আমরা সে কাজটা করতে চেয়েছিলাম সেটা আসলে মোটা দাগে আমাদের মুরব্বী যারা রাজনীতিবিদরা আছেন তাদের সেই সাহায্যটা আমরা পাইনি, বরঞ্চ আমরা প্রতি পদক্ষেপে প্রতিটা পরিবর্তনের ক্ষেত্রে আমরা বাধাগ্রস্ত হয়েছি। সিম্পলি দেখেন যে নির্বাচন কমিশন সংস্কারের বিভিন্ন আলাপ আলোচনা ছিল, সেখানে আসলে একটাও সংস্কারের মুখ আমরা দেখতে পাইনি। জনাব সাইফ মাসুদ, একটু একটু করে বুঝি যে আপনি আসলে আপনারা সবাই আসলে এনসিপি রাজনীতিটা করতে চেয়েছিলেন এবং সেইটা কিন্তু আপনারা বারবার বলেছেন। আপনারা 1480 সামথিং নমিনেশন পেপার মানে বিক্রি করেছেন, অনেক উৎসাহ নিয়ে সারা বাংলাদেশে আপনারা সফর করেছেন, সারা বাংলাদেশের মানুষও আপনাদেরকে প্রচুর উৎসাহ দেখিয়েছে। আপনাদের দলের নেতা জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি আপনারা কোনো জোট করবেন এরকম একটা খবরের ভিত্তিতে প্রথম আলোর বা সম্পাদক আমার যদ্দূর মনে পড়ে এসে দলের মনোনয়নপত্র কিনতে বলেছিলেন। আপনারা আপনাদের লড়াইটা করতে চেয়েছিলেন। আপনারা বলছেন 12 ডিসেম্বর জনাব হাদির গুলিটা হওয়ার পরে এইটার পরে আপনারা থ্রেট বিবেচনায় আপনারা একটা দল করার কথা ভাবলেন। এখন এই যে জোট করাটা, এটা কি আপনাকে থ্রেটের এগেনস্টে প্রোটেকশন দেওয়ার জন্য আপনারা এটা বেছে নিলেন? মানে আপনারা মনে করলেন যে থ্রেটটা 3 দিন 4 দিন আগে হবে, এটা প্রোটেকশনটা পেতে আপনারা জামাতে ইসলামীকে বেছে নিলেন? এখানে যে শুধুমাত্র থ্রেট মানে এই থ্রেট সেটা না, এটা এখানে যে সংস্কারের যে আলাপটা আছে সেখানে আমরা দেখেছি যে মোটা দাগে আসলে বিএনপি থেকে মানে অনেক সংস্কারের আলাপটা তো সারাক্ষণই ছিল, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। মানে এই জোট করার ক্ষেত্রে কিন্তু পরিবর্তনটা আসলো হচ্ছে জনাব হাদি গুলি খাওয়ার পর, এবং এইটা হইলো থ্রেটের প্রসঙ্গটা আপনি আনলেন। সেই ক্ষেত্রে আমি বলতে চাইতেছি যে এখন জামাত ইসলামের সাথে রাজনীতি করার ফলে কি আপনারা প্রোটেকশন বা প্রোটেক্টেড অনুভব করতেছেন? না, এখানে তো শুধু জামাত ইসলামী বাংলাদেশ না, এখানে আরো 11টি দল আছে। তো 11টি দলের সাথে জোটের ক্ষেত্রে একতা পোষণ করার জায়গাটা এটা একটি বড় কারণ। এর পাশাপাশি সংস্কার আছে, বিচার প্রশ্ন আছে, যেগুলো আসলে অন্য কোনো জায়গা থেকে আমরা সেই কমিটমেন্টটা পাচ্ছিলাম না, এবং আমাদের যে একক যে পথ সেটা বেশ চ্যালেঞ্জিং হচ্ছিল, কারণ এখানে অন্যান্য রাজনৈতিক দলগুলো আসলে সেভাবে স্ট্যান্ড গুলো নিচ্ছিল না। আপনি জুলাই সনদের বাস্তবায়নের রূপরেখা বলেন বা জুলাই ঘোষণাপত্র বলেন, বা রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি যে জুলাইয়ের যারা সম্মুখ সারির কিছু তরুণ নেতারা আছেন তাদেরকে ডিবি তুলে নিয়ে যাচ্ছে বা তাদেরকে মিথ্যা মামলায় হয়রানি করা হচ্ছে। তো আসলে এই আমাদের তরুণদের যে প্রোটেকশনের জায়গাটা সেটা আসলে না, আমি দেখছি আসলে যারা সরকারে আছেন তারা সেভাবে চিন্তা করছেন, কারণ তাদের এখন মুখ্য বিষয় গিয়েছে তারেক রহমানকে কিভাবে আসলে বিশাল আর্মি বাহিনী দিয়ে প্রোটেকশন দেওয়া যায়। আপনাদের পরীক্ষিত নেতা নেত্রীরা যারা জুলাই আন্দোলনেও সামনের দিকে ছিলেন, খুব উৎসাহ করে নির্বাচনও করতে এসেছিলেন, তারা বিষয়টি বুঝতে পারলেন না কেন? মানে তাদের কাছে কোথায় ব্যাপারটা, মানে এটা ব্যাপারটা হয়েছে কি খুব শর্ট টাইমে তো এই ডিসিশন গুলো হয়েছে। এটা ওই দিন দেখা যাচ্ছে 3-4 ডেজ এর মধ্যে হয়েছে, এবং এখানে আমাদের একটা ইসি বডিতে এটা আলাপ আলোচনা হয়েছে, কিন্তু সবার সাথে যেভাবে আলাপ আলোচনা হওয়া দরকার ছিল সেখানে আমার মনে হয় যে কিছুটা ঘাটতি ছিল। আবার অনেকের মধ্যে ব্যাপারটা আছে যে আসলে তারা কোনোভাবেই জামাত ইসলামী বাংলাদেশের সাথে জোট করে রাজনীতির জায়গাটা দেখতে চায় না, সেটা যে কোনো সিচুয়েশনই হোক না কেন। তো আমরা তাদের এই জায়গাটাতে সম্মান আমরা এই পারস্পরিক সম্মানটা দেখতে পাচ্ছি, কিন্তু আপনি কি জানাবেন যে এই সিদ্ধান্তটা কি আপনারা যারা দলের শীর্ষ নেতৃবৃন্দ আছেন তারা কি সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নিলেন, নাকি সরি যেহেতু আহ্বায়ক সাহেব বললেন বা আরো দুজন প্রভাবশালী নেতা বললেন সেই জন্য আপনারা গেলেন? এটা মানে আলোচনাটা কিভাবে সংখ্যাগরিষ্ঠতা? এটা সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে হয়েছে। এই প্রস্তাবনাটার ক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে হয়েছে। আপনারা যেটা প্রথম 10 জন বলে আমরা যাকে জানতাম, যে 10 জনকে আমরা চিনি, সেই 10 জনের মধ্যে আপনারা 1 জন 2 জন 3 জন বাদে আপনারা সবাই এই প্রথম 10 জনের মধ্যে 7 জনই আপনারা একমত হইলেন যে এইটা করতে হবে? জি জি। ওকে, জনাব রেদওয়ান আহমেদ, ডক্টর ইউনূসের সরকার একটা নিরপেক্ষ নির্বাচন করতে পারবে কিনা এই প্রশ্নটা বেশ জোরে সোরে উত্থাপিত হচ্ছে এই কারণে যে মানে সবখানেই যেন মনে হচ্ছে ডক্টর আহমেদ, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, সবখানে মনেই হচ্ছে বিএনপি ক্ষমতা এসেই পড়েছে, জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েই গিয়েছেন। মিডিয়া থেকে শুরু করে বাকি সবগুলি জায়গায়, এমনকি প্রশাসন এবং অন্যান্য জায়গায়ও আসলে এইটার পদধ্বনি আমরা অনেক বেশি শুনতে পাচ্ছি। এই জায়গাটাকে আপনি আসলে মনে করেন কিনা ডক্টর মোহাম্মদ ইউনূস বা তার সরকার একটা ভালো ইলেকশন পরিচালনা করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে? না, আমি মনে করি ডক্টর ইউনূস যে কমিটমেন্ট, উনি একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন সংগঠন করবেন এবং একটা উৎসবমুখর অবস্থাতে এই নির্বাচন পরিচালিত হবে। আমি মনে করি যে নিরপেক্ষ
নিরপেক্ষতা বজায় রাখার জন্য সরকারের প্রচেষ্টা অনেক, এবং বিভিন্ন জায়গাতে ডিপটি কমিশনার এবং রিটার্নিং অফিসারদের কার্যকলাপেও সেটা প্রমাণিত হয়। কোথাও কোনো বিএনপির মিস্টেক থাকলে তাদের প্রার্থীপদ প্রত্যাহার হচ্ছে, তাদের প্রার্থীপদ অবৈধ হচ্ছে, আবার অন্যান্য পার্টির প্রার্থীদেরও অবৈধ হচ্ছে। তো সেই জায়গাতে আপনার নিরপেক্ষতার ব্যাপারে আমি এই সরকারের কার্যকলাপকে নিরপেক্ষ বলেই মনে করি। আচ্ছা, আমি একটা প্রশ্ন করতে চাই, এটা আমাদের শেষ প্রশ্ন, কাছাকাছি প্রশ্ন আমি জনাব সাইফ মোস্তাফিজকেও করব। সেটা হচ্ছে যে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই ভারতের একটা ইঙ্গিত ছিল হচ্ছে এরকম যে নির্বাচিত সরকার এলে তাদের সঙ্গে হয়তো সম্পর্কটা স্বাভাবিক করা যাবে। আমরা ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করকে বেগম জিয়ার মৃত্যুর পর ঢাকায় শ্রদ্ধা জানাতে এসে বিষয়টি আরও পরিষ্কার করতে দেখলাম। বিএনপির ভারত নীতি কি হবে সেই ব্যাপারে আপনারা একটা পরিষ্কার একটা অবস্থান নিচ্ছেন কিনা, বিশেষ করে ক্রিকেটকে ঘিরে? আবারও মুস্তাফিজের কথা বলতে হয়, বাংলাদেশের পেস বোলার মুস্তাফিজকে ভারতে খেলতেই যাইতে পারলো না, এরকম একটা অবস্থা যখন তৈরি হলো তখন একটা নতুন করে পাল্টাপাল্টি তৈরি হয়েছে। এই ব্যাপারটা আপনি আসলে কিভাবে দেখেন জনাব রেদওয়ান আহমেদ? দেখেন, এটা 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 সাইফ মুস্তাফিজ, তো আমি কাছাকাছি প্রশ্ন করবো, আগে একটু জনাব রেদওয়ান আহমেদকে শুনি। আমার আসলে বিএনপির নীতিগত কি সিদ্ধান্ত এই ব্যাপারে আছে সেই ব্যাপারে আমি অবগত নই। ওকে, সুতরাং আপনি কি একজন পর্যবেক্ষক হিসেবে একটু বলবেন যে এটা কি হওয়া উচিত নীতিটা? পর্যবেক্ষক হিসেবে কি বলবেন? পার্শ্ববর্তী দেশ হিসেবে তাদের সাথে তো সুসম্পর্ক বজায় রাখা উচিত বলে আমি মনে করি। পার্শ্ববর্তী দেশ হিসেবে সুসম্পর্ক রাখা উচিত বলে মনে করেন। আমি জনাব সাইফ মোস্তাফিজ আপনার কাছে আসি, যে আমি প্রশ্নটার সাথে একটু যোগ করি যে একই সময়ে মানে যখন বিএনপি নেত্রীর প্রতি সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় এসছেন, আমরা দুইটা ভালো ভালো ব্যাপার দেখছি। পাকিস্তানেরও আসলে একজন খুব শীর্ষ নেতা এখানে এসছেন, মানে কিন্তু শেষ শ্রদ্ধা জানাতে যখন জয়শঙ্কর এখানে আসলেন তখন আবার আমরা জানতে পারলাম যে জামায়াতের আমিরের সঙ্গে ভারতীয় শীর্ষ কূটনীতিবিদদের গোপন বৈঠকের কথাও জামায়াতের আমির রয়টার্সের এক প্রশ্নে তিনি স্বীকার করলেন। আপনি এই বিষয়ে আপনি কোনো মন্তব্য করবেন কিনা? দলগতভাবে জামায়াতের কাছ থেকে এই ব্যাপারে আপনারা কোনো কিছু জানতে চাইছেন কিনা, যে আসলে তারা এটা করলেন কেন, এতদিন ধরে আবার গোপনও রাখলেন কেন, এটা আপনারা বলবেন কিনা? না, এখানে বোধহয় কিছু মিস ইনফরমেশন আছে। বোধহয় হচ্ছে সাংবাদিকদের এন্ড থেকে বলা হয়েছিল যে এটা পরে পাবলিশ করার কথা, এরকম আমি যতটুকু জানি। তো এই ব্যাপারে এই জন্য আমি এখন মন্তব্য করতে চাচ্ছি না। আর হচ্ছে যে ভারতের ব্যাপারে আসলে বিএনপির কি নীতি বা আমাদের কি নীতির থেকে আমার মনে হয় যে সামগ্রিকভাবে বাংলাদেশের পররাষ্ট্র নীতিটা ঢেলে সাজানোর সময় এসছে। কারণ সামান্য মুস্তাফিজ ইস্যুতে তাদের অবস্থান এরকম, কারণ হচ্ছে যে মূলত তারা গণহত্যাকারী যে শেখ হাসিনা তাকে তো আসলে এখন ওপেনলি তাকে আশ্রয় দিচ্ছেন, এবং তাদের যে বাংলাদেশ নীতি, তারা চায় আসলে প্রভুর মতো করে থাকতে বাংলাদেশের সাথে। তো সেই জায়গাটা আমাদের এখন সময় এসছে, কারণ এই মুস্তাফিজ ইস্যুতেই বাংলাদেশের ক্রিকেট বোর্ড এবং গভর্নমেন্ট থেকে যেরকম রিপ্লাই এসছে এটাকে আমরা সাধুবাদ জানাই, এবং আমরা মনে করি অবশ্যই দুই দেশের মধ্যে একটা সুন্দর সম্পর্ক থাকবে, তবে সেটা থাকবে সমতার ভিত্তিতে, সেটা থাকবে সমান সম্মান মর্যাদার ভিত্তিতে। তো এটা আসলে আমার মনে হয় যে আমাদের জোটের পক্ষ থেকেও এরকম একটা নীতির জায়গা আসবে, এবং আলাদা করে কোনো গোপন বৈঠক যেটা আমরা জাতীয় পার্টির সময় দেখেছি এসে বলা যাবে না, কওয়া যাবে না, এই নীতি আসলে এটা যদি এনসিপিও করে সেটার বিরুদ্ধে আমরা দাঁড়াবো। আমরা আমাদের নির্ধারিত আলোচনা শেষ, তবুও দুইজন দর্শকের মন্তব্য না পড়ে পারছে না। একজন নাম নাইম খান C7J, তিনি বলছেন খালেদ ভাই আজকে দর্শকদেরকে কম গুরুত্ব দিয়েছেন। কি জানি, আমি দর্শকদের মানে গুরুত্ব দিতে চেষ্টা করেছি, তবে আরেকজন দর্শকের মতামত একটু পড়ি, মানে একটা শব্দের জন্য মতামত পড়তে চাচ্ছিলাম না, কিন্তু তিনি এতবার পাঠিয়েছেন এটা। সাইফ এটা নিয়ে একটু মন্তব্য করলেও করতে পারেন, তারপর আমরা আসলে জনাব রেদওয়ান আমাদের কাছ থেকে একটা শেষ কথা শুনে। তিনি হচ্ছেন ক্রিকেট অ্যান্ড ফ্রেন্ডস 3603, মহিউদ্দিন সাহেব জামায়াত এবং এনসিপিদের বিরুদ্ধে নগ্ন হয়ে, তিনি ন্যাংটা হয়ে লিখছেন, নগ্ন হয়ে কাজ করছেন, এরপরও কেন ওনার অনুষ্ঠানে গেলেন সাইফ মুস্তাফিজ ভাই? আপনি এটা বলতে চাইলেও এটা বলতে পারেন। আমার আর
আমরা আমাদের অনুষ্ঠানে আর কোনো কিছু প্রসঙ্গ নাই। আপনারা যদি আপনাদের ভোটারদের উদ্দেশ্যে কিছু বলতে চান বলে এটা শেষ করতে পারেন। আমরা জনাব রেজন আহমেদ যদি বলতে চান, জনাব সাইফ মুসাফিজ যদি বলতে চান। আমি আমি যেটা বলতে চাই যে রিসেন্টলি মানে যারা আমার কাছে মনে হচ্ছে যে সফট কোর ভাবে বা আওয়ামী লীগকে যারাই আসলে পৃষ্ঠপোষকতা বা তাদের বয়ান উৎপাদন করছে তাদের এগেনস্টে আমি কথা বলছি এবং স্ট্রেট ফরওয়ার্ড ওপেনলি বলছি। এখন আপনার এই অনুষ্ঠানে আসার উদ্দেশ্য হচ্ছে যে আপনাকে আমি মানে আমি চাচ্ছি যে আমার জায়গা থেকে ফেস করার জন্য আপনার এন্ড থেকে যা কথাবার্তা আছে না কেন আমার মনে হয় যে সততার সাথে আমি চাই যে সেটা ফেস করার জন্য এবং আমাদের দলীয় পজিশন বা আমার অবস্থানটা কি সেটা জানানোটা আমি প্রয়োজন মনে করছি। যদি আমি আপনার এখানে না আসি তাহলে হয়তো বা আপনি আপনার মতো করে একটা ন্যারেটিভ ইজিলি দিতে পারবেন, যেটা আমি মনে করি না আসলে ভালো হবে। তো সেই জায়গা থেকে আমাদের কোনো না কোনো রিপ্রেজেন্টেটিভ থাকা উচিত এবং সে জায়গা থেকে আমি উপস্থিত হয়েছি। এবং আমি আরেকটা জিনিস একটু ছোট্ট করে বলতে চাই, সেটা হচ্ছে যে গোপালগঞ্জের ইস্যুটা আমি একটু ছোট করে অ্যাড্রেস করতে চাই। যে সেখানে যখন আর্মির থেকে আমাদেরকে একটা হেল্প করা হয়েছিল সেটা নিয়ে অনেক বড় একটা ন্যারেটিভ যে এরা কিংস পার্টি, এরা আর্মিকে এভাবে ব্যবহার করেছে। কিন্তু সেম ওয়েতে যখন তারেক রহমান সাহেব দেশে ফিরছেন তাই তাকে অঘোষিত ভাবে তাকে যে প্রোটোকল দেওয়া হচ্ছে সেটা আসলে একটা প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী সেরকম পায় কিনা একটা সন্দেহের জায়গা থাকে। তো আমার জায়গাটা হচ্ছে যে মিডিয়া থেকে শুরু করে আপনারা দায়িত্বশীল ভাবে কাজ করছেন তারা তরুণদের ক্ষেত্রে কিছুটা ছাড় দেওয়ার মন মানসিকতা রাখবেন, এটা আমার অনুরোধ। কারণ আমরা গ্রো করছি, আমরা অনেক রিস্কের মধ্যে দিয়ে আসলে আমরা রাজনীতিটা এস্টাবলিশ করার চেষ্টা করছি প্রিভিয়াস বড় একটা এস্টাবলিশমেন্টের এগেইনস্টে ফাইট করে। তো সেই জায়গা থেকে আমাদের ভুল ত্রুটি অবশ্যই থাকবে, থ্যাংক ইউ। আর সেটা আমরা শুধরানোর চেষ্টা করছি কিনা সেটা আসলে দেখার বিষয় থাকবে। ধন্যবাদ সবাই। থ্যাংক ইউ। জনাব রেজন আহমেদ, আপনি যদি আপনার ভোটারদের উদ্দেশ্যে কিছু বলে আজকের অনুষ্ঠান আপনার কথার মাধ্যমে আমরা শেষ করতে চাই। জি, যদি কিছু বলেন। আপনি আমাকে বলেছিলেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল চান্দিনা উপজেলা শাখার অনেকেই আমার নেতৃত্ব মেনে নিতে পারছেন না। বিএনপির যারা নেতৃবৃন্দ আছেন তারা দীর্ঘদিন যাবত তাদের সংগঠন করেছেন এবং আমিও আমার অবস্থান থেকে আমার সংগঠন করেছি। এখন যেহেতু জোটভুক্ত না হলেও যুগপৎ আন্দোলনের সাথী হিসাবে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে, আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মী যারা আছেন তাদেরকে আমি আহ্বান জানিয়েছি তারা যাতে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করেন এবং জনাব তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে ইঙ্গিত সেই ইঙ্গিত অনুসরণ করে সবাই ঐক্যবদ্ধভাবে ধানের শীষের প্রার্থী হিসাবে আমার সপক্ষে ভোট দান করেন। জনাব রেজন আহমেদ, ডক্টর রেজন আহমেদ, আপনাকে অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ জনাব এস এম সাইফ মুসাফিজ, আপনাকেও। আপনাদের দুজনের সামনে আপনারা নির্বাচন করছেন, আপনাদের দুজনের সাফল্য কামনা করে আমি আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। দর্শকরা আপনাদের সাথে, অনেক দর্শক আপনাদের সঙ্গে ছিলেন, অনেকে মন্তব্য করেছেন, কেউ পক্ষে করেছেন, কেউ বিপক্ষে করেছেন, কিন্তু অনেকেই আপনার মন্তব্য, আপনাদের কথাকে অনেক বেশি গুরুত্ব দিয়ে আপনারা বিবেচনা করেছেন, সেজন্য আপনাদেরকে আমি আলাদা করে ধন্যবাদ দিতে চাই এবং পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আপনাদের দুজনকে আবারও ধন্যবাদ।